বৃষ্টি স্নাত বিকেলে আমরা এই মুহূর্তে একসাথে জড়ো হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে, এবং বৃষ্টি যেমন আমাদের প্রশান্ত করছে ঠিক তেমনিভাবে আমাদের কাজের ক্ষেত্রেও কিছুটা ব্যাঘাত সৃষ্টি করছে, যার কারণে আমরা ছাতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসু, এবং সেই রাকসুর একটি তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 25 সেপ্টেম্বর, এবং সেই তারিখকে কেন্দ্র করে অর্থাৎ সেই নির্বাচনকে কেন্দ্র করে আজ আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু যে নির্বাচন, সেই নির্বাচনের জিএস পদপ্রার্থী। শুরুতে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমার হাতের ডানে রয়েছেন সালাউদ্দিন আম্বার, তিনি আধিপত্য বিরোধী ঐক্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এরপরে আমাদের বায়ে রয়েছেন নুসরাত জাহান নূপুর, তিনি রয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী জোট থেকে। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন শরীফুল ইসলাম শরীফ, সচেতন শিক্ষার্থী সংসদের তিনি প্যানেলটির জিএস প্রার্থী। আবারও হাতের বাইরে চলে যাই, সেখানে রয়েছেন কাউসার আহমেদ, উনি গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ থেকে জিএস প্রার্থী। এবং আমাদের হাতের ডানে একেবারে সবশেষে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা। এবং সবশেষ আমাদের হাতের বায়ে সবার শেষে রয়েছেন রাজন আহমেদ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ। আপনাদের ছজনকেই আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, যেহেতু আমাদের প্রাকৃতিক কারণেই এই ছাতাটি আসলে ধরে রাখতে হচ্ছে। আমরা আসলে আমাদের এই আলোচনাটি শুরু করতে চাই, প্রথমেই আমাদের সঙ্গে আলাপটি শুরু করতে চাই নুসরাত জাহান নূপুর আপনাকে দিয়ে, যেহেতু আমাদের একমাত্র নারী প্রতিনিধি আমরা পেয়েছি জিএস পদে। একটু জানতে চাই যে কোথা থেকে অনুপ্রেরণা আসলো যে আপনি এই নির্বাচনটি করবেন, যদিও দীর্ঘ 35 বছরের বিরতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং একই সাথে যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি সমর্থিত প্যানেল রয়েছে তার বাইরে কি স্বতন্ত্র প্যানেল আপনি জিএস পদপ্রার্থী হয়েছেন। একটু জানতে চাই যে আপনার আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি, এবং অনুপ্রেরণার জায়গাগুলো। আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু যে আমাদের দীর্ঘ 35 বছর পরে আমাদের যে একটা চাওয়া পাওয়ার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাতে আমি মনে করি একজন নারী হিসেবে আমার এখানে আসাটা অনেক জরুরি। কারণ আমরা হচ্ছে যে বিভিন্নভাবে সামাজিকভাবে আমরা বিভিন্ন হেয় প্রতিপন্ন হই, এবং তাছাড়াও আমরা অনেক ধরনের অবমাননাকর কথাবার্তা আমাদের দিকে তির্যকভাবে ছোড়া হয়, নেগেটিভ মন্তব্য, সেটা আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে আমরা সবার একটা সমতার জায়গা প্রতিষ্ঠিত করতে চাই, এখানে নারী বা পুরুষ ভেদে না, আমরা আসলে যোগ্যতার বিচারে একটা জায়গায় নিজেদেরকে দাঁড় করাতে চাই। এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি রাকসুতে সেইটাই আমার অনুপ্রেরণা। তাছাড়াও আমার যেটা মনে হয়েছে যে এখানে আসলে দলীয় যে মতামত বা দলীয় এজেন্ডা যেগুলো, সেগুলোই আমার কাছে মনে হয়েছে যেন বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী সংসদ গড়তে হবে। এবং সেই জায়গা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি, তাহলে দলীয় রাজনীতিক এখানে প্রাধান্য পেয়ে যাবে, এবং আমাদের শিক্ষার্থীদের যে দাবি দাওয়া সেগুলো দেখা যাবে পিছনে চলে যাবে। আমরা সেই জায়গা থেকে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা চেয়েছি এই সংসদটা যেন সবার হয়, সেই জায়গার জন্য আমার এখানে আসা। অনেক ধন্যবাদ। একেবারে নূপুরের কথা স্পষ্ট আমরা শুনলাম যে একেবারে সহাবস্থান যেন তৈরি হয় নারী এবং পুরুষ। আমি একটু ফাহিম রেজার কাছে আসতে চাই, যেহেতু একজন নারী প্রতিনিধি আমাদের এখানে রয়েছে, আর শিবিরের ব্যাপারে বিভিন্ন রকমের অভিযোগের কথা যদি বলি, তাহলে এই নারীদের বিপক্ষে শিবিরকে দাঁড় করানোর একটা অভিযোগ অথবা দাঁড় করানো হয়েছে, সেটিও আমি যদি বলি। আপনার অবস্থান একটু জানতে চাই। আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনের প্রেক্ষাপট নিয়েও আলোচনা করতে পারি। নারীরাই আপনাদেরকে বেশি ভোট দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন, গত 15 বছর ইসলামী ছাত্র শিবিরকে কিন্তু গণতান্ত্রিক স্পেস করে দেওয়া হয়নি বাংলাদেশে। শিবির পরিচয়ে কেউ যদি ক্যাম্পাসে ঢুকত, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি পরীক্ষা দিতে এসে তার পা কেটে নিয়েছিল। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো গত 15 বছর অসংখ্য জুলুম নির্যাতনের মধ্য দিয়ে একটা সংগঠন গিয়েছে, এবং তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে। তো আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পর আলহামদুলিল্লাহ যে গণতান্ত্রিক স্পেসটুকু ছাত্র শিবির পেয়েছে, বা ক্যাম্পাসে সহাবস্থানের যে সুযোগটুকু হয়েছে, তো সে জায়গায় এসে যখন শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে দেখছে,
শিক্ষার্থী বান্ধব তাদের যে কর্মসূচিগুলো, তারা এগুলো যখন পর্যবেক্ষণ করছে, এগুলো থেকে সুফল লাভ করছে। এবং আমি বলবো যে ছাত্র শিবির একটা নেয়ামত, এবং এই নেয়ামতটা উপভোগ করার সুযোগ পাচ্ছে। তো সে জায়গা থেকে যে ট্যাবুটা ছিল দীর্ঘদিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বলা হয়েছে যে ছাত্র শিবির, আচ্ছা ছাত্র শিবিরের সাপোর্টার জয়টা, কর্মীও তয়টা, এদের ভোটারও তয়টা, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে ভোট দিবে না। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথাটা বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বেশি বলা হয়েছে। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মারলে 5,000 টাকা জরিমানা, কিন্তু ছাত্র শিবিরের কাউকে মেরে ফেললে কোনো পাপ নেই, কোনো শাস্তি নেই। তো সে জায়গা থেকে নারী শিক্ষার্থীরা 5ই আগস্টের পর ছাত্র শিবিরকে যেভাবে দেখছে, আপনি দেখবেন তারা ছাত্র শিবিরের কাছেই সবচাইতে বেশি নিরাপদ বোধ করছে। আমরা যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এই ছাত্র সংগঠনগুলো, প্রত্যেকটি ছাত্র সংগঠন যেভাবে নারী নির্যাতনের সাথে জড়িত, হ্যারাসমেন্টের সাথে জড়িত, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা পত্রিকাতে দেখেছি ধর্ষণের সাথেও জড়িত। এই জায়গাগুলোতে ছাত্র শিবির বা ছাত্র শিবিরের সাথে জড়িত বা ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে, তাদের কোনো ধরনের এঙ্গেজমেন্ট ছিল না, বরং ছাত্র শিবিরের কাছ থেকে আমাদের নারী শিক্ষার্থীরা যে সম্মানটুকু পান, যে নিরাপত্তাটুকু পান, এজন্য আমি মনে করি যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের প্রমাণ ইনশাল্লাহ রাকসু নির্বাচনেও আমাদের বোনরা আমাদের যেভাবে সাপোর্ট করছেন। আমরা তো প্রচারণায় যাচ্ছি, যখন তাদের গিয়ে বলছি যে সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে এসেছি, ছাত্র শিবির সমর্থিত, তাদের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, তারা যেভাবে কর্ডিয়ালি আমাদেরকে অ্যাকসেপ্ট করছে, তারা সমর্থন জানাচ্ছে, এবং এমনও বলছে যে ভাই আমাদেরকে, আপনারা তো হলে যেতে পারবেন না, আমাদেরকে কিছু লিফলেট দেন, আমরা দিয়ে দিব। তো তাদের কাছ থেকে যে আন্তরিকতাটুকু আমরা পাচ্ছি, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে রাকসু নির্বাচনে আমাদের বোনরা আমাদেরকে তাদের সমর্থন জানিয়ে ইনশাল্লাহ 25 তারিখে একটা ব্যালট বিপ্লব ঘটাবেন। আচ্ছা, আপনারা সেই প্রত্যাশা করছেন যে রাকসুতে ছাত্রীদের একটা বড় রকমের আপনারা সুবিধা পাবেন, ভোটের সুবিধা পাবেন, সেটি আমি একটু কাউসার আহমেদের কাছে আসতে চাই, গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের জিএস প্রার্থী। কাউসার, শিবিরের ব্যাপারে, শিবিরের যিনি মানে সমর্থিত জিএস প্রার্থী, তিনি বলছিলেন যে তারা নারীদের ভোট টানতে পারবে। যদিও আমরা জাকসুর ক্ষেত্রে বা ডাকসুর ক্ষেত্রে একই রকম অবস্থা দেখেছি। এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে শিবিরের রাজনৈতিক আদর্শ বা শিবিরের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের তরফ থেকে, যদি বলি বামপন্থী যে সংগঠনগুলো তাদের তরফ থেকে এবং প্রগতিশীল সংগঠনগুলো থেকেও বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হয়েছে, এবং সেটিও জানতে চাই আপনাদের অবস্থান। এবং একই সাথে বর্তমান সময়ে যে নির্বাচনটি চলছে, এই রাকসু কেন্দ্র করে যে প্রচারণা, সেখানে বিভিন্ন ধরনের অভিযোগও আমরা পাচ্ছি আচরণবিধি লঙ্ঘনের, সব মিলে আপনার পর্যবেক্ষণ বা অবস্থান জানতে চাই। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ 35 বছরে যে আমাদের শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু বাস্তবায়নে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর যেটি আপনি প্রথমে যে প্রশ্নটি করলেন যে শিবিরের যে উত্থান, আপনারা দেখেন শিবির, আমরা জানি বিভিন্নভাবে কিন্তু ফ্যাসিবাদী আমলে এটা নির্যাতনের শিকার, আমরা এটা স্বীকার করি আসলে। কিন্তু আপনি দেখে থাকবেন যে ডাকসু এবং জাকসুর যে রেজাল্ট, এটাকে বলা হচ্ছে যে শিবির আসলে জিততে পারেনি, মানে শিবির জিতেনি, সেখানে জিতেছে কে? সাধারণ শিক্ষার্থীদের জয়। আপনি দেখেন উপরের যে পদগুলা হচ্ছে ভিপি, জিএসএস, তারা কিন্তু এখানে বিপুল পরিমাণে ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেলটি। আবার আরেকটি বিষয় দেখে থাকবেন যে অনেক কিন্তু পদ আসলে রাকসু একটি কি একটা বৈচিত্র্যময় একটা প্ল্যাটফর্ম, সামাজিক সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম আমরা মনে করি। এখানে আসলে শিক্ষার্থীদের জয়ী হওয়াটা জরুরি। আপনি দেখে থাকবেন শিবির সমর্থক প্যানেলে কিন্তু বেশ কিছু পদ, মানে এমন মানুষ কিন্তু জিতেছে সেখানে, দেখে থাকবেন কোনোদিন কিন্তু টিএসসিতে যায় নাই, কোনোদিন কিন্তু সে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে সেই আসলে ওইভাবে পৌঁছাতে পারেনি, সেখানেও কিন্তু মানে তারা কিন্তু জয়ী হয়ে এসেছেন। আমরা মনে করি আরেকটু যদি আপনি ভেবে দেখেন, আসলে এই জয়টা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আসলে জয় না, এটি একটি কিন্তু রাজনৈতিক শক্তিরই আমরা উত্থান হিসেবেই দেখছি আর কি। মানে আপনি যতটা না এখানে এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে শিবিরের থেকে সাধারণ শিক্ষার্থীদের ক্রেডিট আপনারা বেশি দিতে চান, বিষয়টি কিরকম? আমরা মনে করি আসলে শিবির জিততে পারে, আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে আসলে ডাকসু বা জাকসুতে আসলে জিততে পারেনি, আসলে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা জিততে পারেনি, হ্যাঁ শিবির জিতেছে। জি জি। শিবিরের জিএস এখানে রয়েছেন। বলা হলো যে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে টিএসসিতে যায়নি এরকম শিক্ষার্থী আপনাদের তরফ থেকে শুধু শিবিরের প্যানেলের কারণে জিতেছে, নাট্য সম্পাদক সহ বিভিন্ন পদের কথাও আমরা দেখেছি। একই রকম কাউসার আহমেদও তাই বললেন। আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনার বক্তব্য? দেখেন, ডাকসু নির্বাচনে কিন্তু 78% ভোট কাস্ট হয়েছে।
তো আপনি কি মনে করেন যে ৭৮% শিক্ষার্থী যারা এর মধ্যে থেকে যারা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে তারা প্রত্যেকে ছাত্র শিবির করে সাংগঠনিকভাবে ছাত্র শিবিরের যোগ্য? উত্তরটা অবশ্যই না হবে। তো ছাত্র শিবির আসলে তাদের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করেছে। হ্যাঁ, আমি জাস্ট এই প্রশ্নটার সাথে একটু যদি মানে সাপ্লিমেন্ট করতে চাই যে এটা তো সত্যি যে যিনি সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড করবেন তিনি আসলে নিশ্চয়ই তাকে সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধুমাত্র শিবিরের প্যানেল বলেই তিনি জয়যুক্ত হয়েছেন, তিনি পরবর্তীতে কন্ট্রিবিউশন কেমন রাখতে পারবেন বলে আপনার মনে হয়? আমি ব্যাপারটাকে এভাবে দেখছি না। আমি ব্যাপারটাকে দেখছি, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের যদি আপনি অবস্থানটা দেখেন, ৩৫ বছর একটা ছাত্র সংগঠন সেখানে নিষিদ্ধ ছিল। আমি আবারও বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মারলে ৫,০০০ টাকা জরিমানা হয়, একটা শিবির মারলে কোনো শাস্তি হয় না। যারা তাবলিগের সাথে যুক্ত বা খুব একদমই ধর্মের সাথে যুক্ত, কোনো সামাজিক সাংস্কৃতিক ক্লাব করেন না, অ্যাক্টিভিজম করেন না, তাদের ধর্ম পালনের স্বাধীনতা ছিল। কিন্তু এখানে একটা কথা ছিল যে একজন ছেলে সে সাংস্কৃতিক কর্মী হবে, সে কেন নামাজ পড়বে? একজন ছেলে সে ডিবেটার হবে, সে কেন নামাজ পড়বে? তো যিনি জিএস হয়ে নির্বাচিত হয়েছেন, আমরা দেখতে পেয়েছি উনি একটা পোস্ট দিয়েছিলেন যে এমনও দিন গেছে যে তাদেরকে ওয়াশরুমে নামাজ পড়তে হয়েছে। এবং ছাত্র শিবিরের যে সেন্ট্রাল, সেখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখা হতো না, লেখা হতো কেজা, মানে কেউ জানে না। আমি আসছি কোশ্চেনে। তো একটা সংগঠন, আমি আসছি স্পেসিফিক আসছি, তো একটা সংগঠনকে আমি যখন গণতান্ত্রিক স্পেস দিব না, একটা ছেলে একসাথে বিতর্ক করবে, নামাজ পড়বে, একটা ছেলে একসাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, সেই সাথে নামাজ পড়বে, ধর্মীয় অনুশাসন মেনে চলবে, সে শিবির করবে, এটাকে আমি যখন সামাজিকভাবে স্বীকৃতি দিব না, আমাদের বাম রাজনীতি করেন আমাদের ভাইরা এখানে উপস্থিত আছেন, তারা যখন এই দমনপীড়ন, রাষ্ট্রীয় দমনপীড়নকে স্বীকৃতি জানাবেন এবং রাষ্ট্রীয়ভাবে মবকে স্বীকৃতি জানাবেন, তখন আমি কোশ্চেন করব সেই ছেলেটা কখনো টিএসসিসিতে কেন যায়নি। এই কোশ্চেনটা ভ্যালিড না, এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা যাকে বলি সেইটা ক্রিয়েট করে এই কোশ্চেনটা না। এবং আমরা আশা রাখছি আমাদের যে পদগুলোকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বা যারা সমর্থিত, তারা স্পেশালিস্ট। আপনি রাকসুতে দেখেন, ডাকসুতে দেখেন, জাকসুতেও সে হয়তো বা সেখানকার পরিস্থিতি অনুযায়ী টিএসসিতে যেতে পারেনি। আমরা এই যে এক বছরে তাদের কাজ দিয়ে তাদের পরিমাপ করবে, এবং শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছে। আসলে এখানে কিন্তু ভোটটা প্যানেল অনুযায়ী না যে জাহিদ ফাহিম পরিষদকে ভোট দিলাম, ভোটটা দিতে হবে ইন্ডিভিজুয়াল প্রার্থীকে। সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্ডিভিজুয়াল প্রার্থীকে জেনে শুনে বুঝেই ভোট দিয়েছেন। ওকে ফাইন, আপনার কথা একদম স্পষ্ট। আপনি বলছেন যে আপনার প্যানেলে এবং এর আগের প্যানেলগুলোতে শিবিরের যাদের আসলে যোগ্য তাদেরকেই দেওয়া হয়েছে। আমরা একটু সচেতন শিক্ষার্থী, মানে শিক্ষার্থীদের তরফ থেকে একটু কথা শুনতে চাই। তাহলে আমার মনে হয় এই দুই ডিবেটের মধ্য থেকে একজন শিক্ষার্থী কিভাবে ভাবেন, আপনারা একই সাথে প্রার্থী কিন্তু আপনারা শিক্ষার্থী এবং আপনারা ভোটারও বটে। সুতরাং আমি সচেতন শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী শরীফের কাছে আসতে চাই। শরীফ ইসলাম শরীফ, আপনি একটু বলবেন যে এই যে শিবিরের ভূমিধস বিজয় আমরা দেখছি, এবং একই সাথে যদি আমি প্রগতিশীলদের কথা বলি, বা তারাও বলছে যে বিভিন্ন পদের ক্ষেত্রে শিবিরকে বড় করে দেখা হচ্ছে যোগ্যতার অন্য কোনো যোগ্য প্রার্থীর ক্ষেত্রে, মানে প্রথমত এই শিবির এক বছরে রাজনীতিতে কিভাবে এটি স্থান তৈরি করতে পারলো, কিংবা আপনার পর্যবেক্ষণ কি, অথবা আসলেই কি সেটি যৌক্তিক কিনা যে শিবিরের প্যানেলের কারণে অন্য একটি যোগ্য ব্যক্তি জিততে পারছে না? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কোশ্চেন করেছেন। আসলে শিবিরের যে কার্যক্রম, এটা তো একদিনের নয়, এটা দীর্ঘদিনের। আমি যখন ক্যাম্পাসে আসি তখন আমার দাড়ি ছিল, টুপি ছিল। এই ক্যাম্পাসে কিন্তু দাড়ি টুপি নিয়ে ঘুরতে পারতাম না। আমি যে ব্যক্তিগতভাবে নামাজ পড়ব, যদি আমাকে নামাজ পড়া দেখতো, তখন হয়তো আমি যে রাজনৈতিক মতাদর্শ পালন করি না কেন, হয়তো আমাকে ট্যাগিং দিত আমি শিবির। কিন্তু শিবিরের এই যে বিজয়ের কথা বলছেন, এটা আসলে আমি স্পেসিফিক বলবো না যে এটা আসলে সাধারণ শিক্ষার্থীদেরই। শিবিরের একটা মতাদর্শ আছে, শিবিরের মতাদর্শ আমি দেখেছি, সচক্ষে দেখেছি। আমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মতাদর্শ দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো মতাদর্শ। তারা কাউকে ট্যাগিং দেয় না, তারা কারো উপরে নির্যাতন করে না, তারা কারো উপরে জুলুম করে না। তাদের যে মতাদর্শ এটা গ্রহণযোগ্য। এখন যদি একজন সাধারণ শিক্ষার্থী শিবিরকে পছন্দ করে, শিবিরকে ভালোবেসে যদি নির্বাচিত করে, এখানে তো ভালো কিছু দেখারই। এখানে আমি মনে করি এটা ভালো, আর একজন শিক্ষার্থী ভালো কিছু চুজ করছে।
ধন্যবাদ। ওকে, আপনি আপনি শিবিরের পক্ষেই রায় দিচ্ছেন। আমি একটু আধিপত্য বিরোধী ঐক্যর কাছে আসতে চাই। সালাউদ্দিন আম্মার, আপনার আধিপত্য বিরোধী এই প্যানেলটির নামের কারণটিও একটু জানতে চাই। এটি কি আসলে বাংলাদেশের উপর অন্য কোনো দেশের আধিপত্য, নাকি সবসময় আমরা দেখি যে সরকারের আধিপত্য বা সরকারের যারা ছাত্র সংসদ সংগঠন থাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারা আসলে একটা আধিপত্য কায়েম করবার চেষ্টা করে? সেক্ষেত্রে এই মুহূর্তে সরকার কি ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা, তাদেরকেও আপনারা আধিপত্যবাদী বলছেন কিনা? ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই আয়োজনের সংশ্লিষ্ট সকলকে। আধিপত্য বিরোধী নামটা দেওয়ার কয়েকটা কারণ আছে। আমরা ফিলিস্তিনের দিকে তাকাতে পারি, তারা আধিপত্য বিরোধী দীর্ঘ সংগ্রাম করছে। আমরা একটা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে এই পর্যন্ত এসেছি এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত নামে বেনামে বিভিন্ন ধরনের আধিপত্যবাদ প্রচলিত আছে এখন পর্যন্ত। আর শিক্ষার্থীরা সবথেকে বেশি সংকটে এই জায়গায় পড়ে, এই আধিপত্য, বিভিন্ন ধরনের আধিপত্যবাদের জন্য। তো এখানে আধিপত্যবাদ বলতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল কাউকেই বুঝাই নাই। আধিপত্য বলতে আজকে ফাহিম ভাই একটা কথা বলতেছিল যে ছাত্র শিবির হচ্ছে একটা নেয়ামত। তো এই কথাটা আমি মানে ছাত্র শিবির হচ্ছে একটা নেয়ামত, এই কথাটা ভাইকে বলবো যে একটু করা দরকার, কারণ এটা একটু সংশোধন করা দরকার। কারণ ছাত্রদল যখন বলে যে দেশনেতা তারেক রহমান থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, আর ছাত্র শিবির যখন বলে উনি যখন এখন জিএস পদে দাঁড়াচ্ছে, উনি 30,000 শিক্ষার্থীর মানে রিপ্রেজেন্টেটিভ এখন, অ্যাকচুয়ালি উনি নিয়ামত বলছে। এটা নিয়ামত, ছাত্র শিবির নিয়ামত হয়েছে কিভাবে জানেন? বিগত 16 বছরে ওই যে ভাই বলল যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে অত্যাচার নির্যাতনের মাত্রা, যেখানে রক্ত পড়ছে ওই জায়গাগুলো একটা সময় গিয়ে তারা সফল হচ্ছে। এটা টোটালটাই ছাত্র শিবির ওই সিম্প্যাথিটা পাচ্ছে যে তারা যেই অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এবং তারা নিজেদের জায়গা থেকে এই একটা জিনিস খুব স্বাভাবিক ব্যাপার যে সাদিক কায়েম ভাই বা ফরহাদ ভাইয়েরা তারা যেহেতু ওপেন গ্রাউন্ডে রাজনীতি করে নাই, তো তারা খুব সুন্দর করে বুঝতে পারছে স্ট্র্যাটেজিটা, যে ছাত্রদল কিভাবে রাজনীতি করে, তারা স্ট্র্যাটেজি বুঝতে পারছে, ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে, তারা স্ট্র্যাটেজি বুঝতে পারছে যে বামপন্থীরা কিভাবে রাজনীতি করে। এই সকলের রাজনৈতিক স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারছে, ভুল ত্রুটিগুলো বুঝতে পারছে, এবং তারা যথেষ্ট মেধাবী, এটা ডেফিনেটলি আমি স্বীকার করি। আর সবথেকে বড় যে ব্যাপারটা, যে তারা মাজলুম ছিল, এবং সেই মাজলুমের জায়গা থেকে তারা যথেষ্ট সিম্প্যাথি প্রত্যেকটা ক্যাম্পাসে পাচ্ছে। এই জন্যই হয়তো বা তারা এই জায়গায়। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি। আমি ঢাকা বা জাহাঙ্গীরনগরে একটি ছাত্র শিবিরের কর্মীকে যেরকম রাজনীতি করতে হয়েছে, তুলনামূলক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খানিকটা তো ভিন্ন আমরা দেখেছি। রাজশাহীকে শিবিরের ঘাঁটিও বলা হয়, মানে একই রকম ব্যাপার কি রাজশাহীতেও খাটবে এই বিশ্ববিদ্যালয়েও? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটাই আলাদা। এখানে গুপ্ত রাজনীতি আসলে আমার জানা মতে ছাত্র শিবিরের যারা আছে তারা কেউ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিল, এখনও এমন কোনো বিষয় পাই নাই। তবে ট্যাগিংয়ের রাজনীতিটা এখানে প্রবল। আমার ভিন্ন মতাদর্শের কেউ থাকলে তাকে আমি হুট করে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে রিভলিউশনের পরে বাংলাদেশে, যে আমি যেটা করতেছি এটা সংস্কৃতি, বাকি যারা করতেছে সেটা হচ্ছে অপসংস্কৃতি। তো এই ধারাটা যখন চলে আসে, এইটা রাজনৈতিক গ্রাউন্ডে আসলে ব্যাপক হারে ক্ষতি করে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডটা আসলে ওই যে বললেন যে শিবিরের ঘাঁটি হিসাবে পরিচিত, হ্যাঁ শিবিরের ঘাঁটি হিসাবে পরিচিত, কারণ কয়েকটা কারণ আছে। তার মেইন একটা কারণ আপনার ফারুক হত্যার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে ছাত্র শিবির নিধন কর্মসূচি পালন করা হয়েছে, জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ধরা হয়েছে, তো এক ঘটনাকে কেন্দ্র করে। তো এই জিনিসটা একটা সময় গিয়ে মানে ছাত্র শিবিরের জন্য এখন যেমন পজিটিভ হচ্ছে, আগামীতে যারা নেতৃত্বে আসবে জাতীয় পর্যায়ে যারা নেতৃত্বে আসবে, তাদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি আজকে যাদের উপরে আসলে স্ট্রিম রুলার চালাইতেছেন। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আবরার ফাহাদ ভাই যা ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা নাই, তাহলে আবরার ফাহাদ ভাইয়ের রক্তের দায় কে নিবে? বিশ্বজিৎ হত্যার রক্তের দায় কে নিবে? ছাত্র শিবির নিতে চাইবে না, কিন্তু ছাত্র শিবিরের এখানে পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল একটা ভুল আছে। ভুল আমি বলবো না, যে তাদেরকে রাজনীতি করতে দেয় নাই, এই জন্য তারা বিভিন্ন নামে বেনামে, ভাই বলতেছিল কেউ জানে না এই জাহাঙ্গীরনগরের রাজনীতি হচ্ছিল, কিন্তু আলটিমেট কতগুলা
মানে নির্দোষ প্রাণ কিন্তু ঝরে গেছে। এই স্ট্র্যাটেজিক্যাল মানে ধারার কারণে আমরা তাদের এই স্ট্র্যাটেজিটাকে আমি জানি না, হয়তো বা তাদের মানে পজিটিভলি তারা নিচ্ছে, কিন্তু এখানে যে প্রাণগুলো ঝরে গেছে এটা দায়ভার কেউই নিচ্ছে না এখন। মানে আমরা আসলে শিবিরের যে সক্ষমতা বা যোগ্যতার থেকে আমরা যদি গত 15-16 বছরের নির্যাতন বা সিম্পিতির ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা একটু রাজন আহমেদের কাছে আসতে চাই, সর্বজনীন শিক্ষার্থী সংসদ। রাজন, একটু বলবেন, আমরা যে আলাপটা করছিলাম সেটি তো আপনি যুক্ত করতেই পারেন সেই আলাপে। তার আগে একটু বলে নেই যে এই যে সর্বজনীন শিক্ষার্থী সংসদের মানে এই প্যানেল থেকে আপনারা আসবার, মানে এই নির্বাচনে আসবার পেছনে কারণ কি? এখানে কি সব ধর্মকেই একসাথে সর্বজনীন বলা হচ্ছে নাকি এর মধ্যে আরও অন্য কিছু যুক্ত রয়েছে? তো আপনি যেটা বলছেন যে আমরা সর্বজনীন বলতে, আমাদের এই প্যানেলে হচ্ছে যে 2 কি 3 হাফেজ আছে, কোরআনের হাফেজ, আমাদের পাহাড়ের সমতলের, এবং কি হচ্ছে যে যারা ফিজিক্যালি ডিসেবলড, মানে হচ্ছে যে তারা চ্যালেঞ্জড ব্যক্তিরাও আছে আমাদের এই প্যানেলে। যেহেতু আমরা হচ্ছে যে সবাইকে নিয়েই আমাদের বিশ্ববিদ্যালয় গড়তে হবে, এবং আমাদের হচ্ছে যে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যেই উন্নয়ন সেটার জন্য কাজ করতেছি, তো আমাদেরকে আসলে সে বিভিন্ন ধর্ম, বর্ণ, মত এবং পলিটিক্যাল আইডিওলজির সবাইকে নিয়েই আসলে আমাদের চলতে হবে। এই জন্য আমাদের আসলে নাম সর্বজনীন দেওয়া, যে সবাইকে নিয়েই আমরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ে, যেটা আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ইউনিভার্সিটি বলা হয়, মানে আমাদের ইউনিভার্সিটি। কিন্তু আসলে রাকসুর জন্য যে যা এখন রাকসুর আলাপে যখন আমি বসলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা একটা পলিটিক্যাল আইডিওলজির ফাইট দেওয়ার জায়গা। মানে বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে কেউ কোনো কিছু বলতেছে না, যে আমার বিশ্ববিদ্যালয়ের এই সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরিতে একটা XRD মেশিন নেই। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমরা সব ধর্মের, বর্ণের, মতের মানুষকে নিয়েই, বিশেষ করে 24-এর পর আমরা যারা আসি, আমরা সবাই তো আসলে 24-এ একসাথে রাস্তায় নামছি। এখানে ছাত্রদল, ছাত্র শিবির, যারা বামপন্থার রাজনীতি করে, সবাই কন্ট্রিবিউট করছে। তো তার মানে হচ্ছে যে সবাই চায় যে আমাদের দেশের হচ্ছে যে একটা পলিটিক্যাল যেই কালচার চলে আসতেছে সেটা চেঞ্জ করতে, এবং তার জন্য আমাদেরকে সবাইকে একসাথে নিয়েই চলতে হবে। আর আমাদের যে 24-এর যে দাবি, সেই দাবিটা হচ্ছে যে ইউনিভার্সিটিকে একটা ইউনিভার্সিটি বানানো। আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাজপথে নামছে, কিন্তু তার ইউনিভার্সিটিতে সে যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছে সেটার এগেনস্টে, এবং পরবর্তীতে যাতে সে অন্য কারো দ্বারা না হয় তার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সর্বজনীন শিক্ষার্থী সংসদ নাম দেওয়াটা এই কারণেই। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু সংক্ষেপে একটা প্রশ্ন সবাইকে একটু করতে চাই, রাজনকে দিয়ে শুরু করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশের বাজারগুলোতে কি আতরের ব্যবসা বেশ ভালো, এরকম মানে আমি শুনছিলাম আর কি, আপনি কেমন দেখেছেন? আসলে যে আতর কেন্দ্রিক কথাবার্তা আমরা শুনতেছি, তো এইখানে মূলত হচ্ছে যে শিবিরকেই বলা হয়, কারণ শিবিরও আমাকে আতর দিয়েছিল 2-3টা, জাহিদ ভাই আমাকে দিছে। মানে এটা কবে দিয়েছে শিবির আপনাকে আতর? তো যাই হোক, ব্যাপারটা ওইটা না, মানে আপনাকেও ভোট দিতে বলেছে আতর দিয়ে? হ্যাঁ, আমাকেও অবশ্যই ভোট দিতে বলে নাই, যে বলছে যে দোয়া করতে। তো অবশ্যই আমি আসলে সবার জন্যই দোয়া করি, কারণ আমি তো যে বলছি যে আমার আসলে সবাইকে নিয়েই কাজ করা লাগবে। আমি যদি নির্বাচিত হই, আমি কাউকে আসলে, তো যেহেতু আমার কাছে দোয়া চাইছে, আমি অবশ্যই দোয়া করব ওনাদের জন্য, শিক্ষার্থীরা যাতে হচ্ছে যে ওনাদেরকে ভোট দেয়, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমার জন্য ভোট চাবো। যদি শিক্ষার্থীদের মনে হয় তাদের এখন পলিটিক্যাল ফাইট দেওয়ার আর কোনো দরকার নাই 24-এর পরবর্তী সময়ে, তাহলে আমি পলিটিক্যাল ফাইট দেওয়ার কোনো দরকার তো নাই। মানে এইখানে আতরের জন্য হচ্ছে যে আসলে আতর কেন্দ্রিক যে রাজনীতি, এই রাজনীতি বা উপঢৌকন কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি করার বা সেই রাজনীতির কোনো কিছু পক্ষে বিপক্ষে বলার শক্তি সামর্থ্য আসলে আমার নাই। ওকে, ধন্যবাদ। আমি কিন্তু মানে কারা আতর দিচ্ছে সেটা জিজ্ঞেস করিনি, আমি ব্যবসার কথা জিজ্ঞেস করছিলাম। কাউসারকেও আমি একই প্রশ্ন করব, আপনি মানে আতর কিনেছেন কিনা, বা মানে কেমন বাজার রাজশাহীতে? ধন্যবাদ। যেমনটি বললেন, আমি আসলে আতর পাইনি, আমি জানি না আমি কেন আতর পাইনি। তবে একটা বিষয় আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে আসলে অধিকার দাবি আসলে আদায় করে নিতে হয়। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে একমাত্র আসলে অধিকার দাবি আমাদের শুনতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন আপনার একটা বিশাল বড় একটা অর্থ যোগান আছে, আপনি এখন আপনি এখন বিরিয়ানি হলগুলোতে বিলাচ্ছেন, আসলে আপনি হলে হলে পানির ফিল্টার দিচ্ছেন। এটা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে দয়া দাক্ষিণ্য মানে দেখানো, যে দেখো আমরা ছাড়া এখানে আর বড় অথরিটি নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমি মনে করি এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা এটি আসলে
বুঝবেন এবং রাকসুতে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন আমার মনে হয় যোগ্য প্রার্থীদেরকে। নূপুর, আপনার আপনার কি মনে হয় যে কেমন ব্যবসা বাণিজ্য দেখেন আতরের? ধন্যবাদ। আসলে আতর বিষয়টা প্রাসঙ্গিকভাবে চলে আসে, যেহেতু এখানে অনেক বড় তাদের একটা দল আছে এবং সেই দল মতের ভিত্তিতে তারা অনেক কিছু প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করে এবং করেছে। যদিও আমরা মেয়েরা এই থেকে বঞ্চিত হয়েছি, তো আমরা চাইবো ভবিষ্যতে ভাই আমাদেরও যেন বিষয়টা দেখা হয়, মেয়েদের উপযোগী করে কিছু একটা যদি গিফট করা যায়। জি। তবে যে বিষয়টা দাঁড়ায় যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে বিভিন্ন দল মত সবার একটা অংশগ্রহণে রাকসু হতে যাচ্ছে, সেখানে আমার মনে হয় না যে একজন শিক্ষার্থী শুধুমাত্র একটা আতরের জন্য বা শুধু একটা মানে কিছু মুড়ি পার্টির জন্য যে তারা তাদের মূল্যবান ভোটটা যে কোনো জায়গায় দিয়ে দেবে। এখন সবাই আমরা সচেতন, সবাই আমরা 24-এর যোদ্ধা, আমরা সবাই একসাথে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার চেষ্টা চালিয়েছি এবং আমরা অনেকটাই সেক্ষেত্রে সফল। এবং সেই জায়গা থেকে সফলতার জায়গা হিসেবে আমরা রাকসুর মতো একটা জায়গা তৈরি করে নিতে পেরেছি। এবং এই 24-এর পরে যে রাকসুর জায়গাটা আমরা তৈরি হয়েছে, সেখানে আমার মনে হয় যে প্রতিটা শিক্ষার্থী তাদের সচেতনতার জায়গাটা, অবশ্যই তাদের সচেতনতার জায়গা অনেক বেশি এবং সেই জায়গা থেকে তারা তাদের বিচার বুদ্ধিতে যেখানে মনে হবে যে কে আমার জন্য কাজ করবে আর কে আমার উপর রুল চালু করবে, কে আমাকে দমন করবে, কে আমার বন্ধু হবে, এই জায়গাটা কে আমাদের জন্য আসলে পথটা তৈরি করবে, সেই জায়গাটা প্রতিটা শিক্ষার্থী আমার মনে হয় যে এতদিনে বুঝে গেছে। এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে শিক্ষার্থীরা যেন তাদের জন্য যাকে প্রয়োজন, মানে আমরা যে সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই, সেই জায়গাটা যেন তৈরি হয় এবং আমাদের প্রতি যেন একটা আস্থার জায়গা রাখে, সেটাই আমরা কামনা করি। ধন্যবাদ। আতর দিয়ে শিক্ষার্থীরা ভোট দিবে না বলে আপনার প্রত্যাশা? জি জি। আপনার নাম হচ্ছে সালাউদ্দিন আম্বার, আপনিও একটু যদি অ্যাড করেন যে বাইরে কি অবস্থা, ব্যবসা বাণিজ্য চলছে কেমন? আচ্ছা, আতর যে আসলে রাজশাহী থেকে নিয়ে আসে নাকি ঢাকা থেকে নিয়ে আসে এটা আসলে আমার জানা নাই। যদি রাজশাহী থেকে নিয়ে নেয় তাহলে রাজশাহীর মানুষের ব্যবসার দিকেও তারা চিন্তা করছে, শিক্ষার্থীদের কথাও তারা চিন্তা করছে। আর যদি ঢাকার কথা চিন্তা করে তাহলে বাংলাদেশের ওভারঅল ইকোনমির কথাই তারা চিন্তা করে হয়তো বা আতর নিয়ে আসছে। তো দুই দিক দিয়ে আমরা ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাতে চাই। তবে মনোনয়নপত্র উত্তোলন থেকে শুরু করে এই কাজগুলা ডেফিনেটলি কোনো প্রকার উপহার উপঢৌকন এগুলো দেওয়াটা আচরণবিধির লঙ্ঘন ছিল। যদিও ওনাদের কাছে আমি আগেও বলছি ছাত্র শিবির তাদের জায়গা থেকে জবাবটা তাদের কাছে সবসময় রেডি করা থাকে, তারা মেধাবী, তাদের ন্যারেটিভ বিল্ডিং টিম আছে। তো সেই জায়গা থেকে মানে বলা হয় যে মানে ওনারা বলে যে আমরা এটা অনেক আগে থেকে ইচ্ছা ছিল, যদিও এখন এসে দিচ্ছি আর কি, ঠিক নির্বাচনের আগেই আমরা দিচ্ছি। তো অনেক আগে থেকে ইচ্ছা ছিল, ডেফিনেটলি 1 বছর আগেও পানির ফিল্টার দেওয়া যেত। 1 বছর সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা খুবই কষ্ট পাইছে, সেই 1 বছরে অনেকের পেটে পাথরও জমে যেতে পারে। প্রতি বছর পানির সমস্যার কারণে এই সমস্যাগুলো হয়। তো 1 বছরে দেখে নাই, হঠাৎ করে মনোনয়নপত্র দাখিলের পরে মনে হয়েছে যে আমার পানির ফিল্টারটা দেওয়া প্রয়োজন। আমাদের অনেক প্যানেলের অনেক প্যানেল আছে যাদের টোটাল খরচ হবে 45,000 টাকা, ওনাদের এক পানির ফিল্টারের খরচই 45,000 টাকা। তো এই জায়গা থেকে ডেফিনেটলি তাদেরকে সাধুবাদ জানাই, এই বিষয়গুলো তারা দেখতেছে। তবে উচিত ছিল রাকসুর ইশতেহার দেওয়ার আগেই কাজগুলো করার। তারা ওয়েলফেয়ার কেন্দ্রিক কাজ করে, এটা করে না এমন না, কিন্তু তাদের করার সময়টা আসলে রং টাইমে হয়ে গেছে, যে তারা হয়তো বা প্ল্যান করতে করতে দেরি করে ফেলছে বা আতর জাস্ট টাইমে পায় নাই এতগুলা কিন্তু আমার মনে হয় যে উচিত ছিল ইশতেহারের আগে এই জিনিসগুলো দেয়া এবং শিক্ষার্থীদের কাছে এই ওয়েলফেয়ারমূলক কাজগুলা করা আর কি। শরীফ, আপনার প্যানেলের কেউ আতর পেয়েছে গিফট? আসলে আমি আতর পাইনি, আমি মুড়িপাটি পাইছি। মানে কারা আপনাকে এই মুড়িপাটিতে আমন্ত্রণ জানালো? আমার হলেরই, আমার এদের ছাত্র শিবিরের বড় ভাই আমার ডাকছিল। এটা কি ওই যে বৃষ্টির কারণে মুড়ি খেতে ইচ্ছা করছে এরকম নাকি? না, বৃষ্টি খাইতে ইচ্ছা করে না, ভাই দাঁড়াইছে বলছে আসো আমার একটু দোয়া দিয়ে। তো আমি বললাম ভাই আমি ছোটখাটো মানুষ, আপনারা কিভাবে আমি দোয়া দেবো, আপনার কাছ থেকে তো আমার দোয়া নিতে হবে, যেহেতু আপনারা অনেক বড় নেয়ামত, আপনারা আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জন্য আপনার অনেক বড় নিয়ামত, আমি কিভাবে আপনাকে দোয়া দিই। তো বললো আসো ছোটো ভাই হিসেবে, তারপরে একটু আসো। তা আসলাম। আমার কথা হলো যে ভাই আপনার তো অনেক কার্যক্রম, আপনি যদি কল্যাণমূলক কার্যক্রম করতে চান তাহলে তো নির্বাচনের পরেই করতে পারতেন। আপনার এই মুহূর্তে কেন যে ইন্টেনশন হলো যে আপনি এই মুহূর্তে আপনার কল্যাণমূলক কাজ করতে হবে? আপনার যদি এতই কল্যাণমূলক কাজ করতে হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক অনাবাসিক অনেক শিক্ষার্থী আছে যারা অনেক খারাপ অবস্থায় আছে,
যারা না খেয়ে থাকে, অনেক সময় দুবেলা খায়, একবেলা খায় না, আপনি তাদের জন্য একটা ব্যবস্থা করেন, তাদের জন্য একটা কল্যাণমূলক কাজ করেন। এখন এই মুহূর্তে আপনার মরিপাটি, তারপর হলো গিয়া আতর, আরও কি আছে, পানির ফিল্টার। এটা কি শুধু ছাত্র শিবিরই করছে নাকি আরো আরো কেউ করছে? আমার চোখে তো এখন পর্যন্ত দেখা পড়েনি। কাউকে এখন পড়েনি। আমি কয়েকটা এখন তো দেখছি, আমি যেহেতু আমি নিজেই প্রমাণ যে মুড়ি খাইছি, আমি মুড়ি খাইছি। এখন তো আমার সেই দিক থেকে তো আমার বলতে হয় যে আসলে ওকে শরীফ, আপনাকে ধন্যবাদ। আমার মানে বৃষ্টি থেমেছে, আমরা ছাতাটা মুড়িয়ে রাখতে পারি। দর্শক, আমরা এই বৃষ্টির মধ্যেই কিন্তু কথা বলছি। আমাদের যারা জিএস প্রার্থী তারা ভীষণ ধৈর্যের সাথে আমাদের সঙ্গে রয়েছেন এবং নিঃসন্দেহে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ভোট দিবেন তারা নিশ্চয়ই তাদের ডেডিকেশনটি খেয়াল করবেন। একটু রয়ে শুয়ে বসলাম, কারণ শিবিরের যিনি শিবির সমর্থিত যে প্যানেল ফাহিম রেজা জিএস প্রার্থী, দেখুন সবার প্রায় একই রকম অভিযোগ। তাহলে হয় সবাই মিথ্যে বলছে, না হয় আপনি ঠিক বলছেন, অথবা আপনি মিথ্যে বলবেন সবাই ঠিক বলবে, এরকম একটা অবস্থা। আতর যদিও মানে ব্যক্তিগতভাবে আমারও পার্সোনালি মনে হয় না যে একটি আতর দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীদের ভোট আসলে পাওয়া যাবে। তারপরেও যেহেতু অভিযোগ এসছে, আপনি কি বলবেন আতরের ব্যবসার ক্ষেত্রে? ধন্যবাদ। আমিও এটাই মনে করি যে আতর দিয়ে আসলে শিক্ষার্থীদের ভোট নেওয়া যাবে না। তো বেশ কয়েকটি অভিযোগ আসছে, আমি কি শুরু থেকে আসবো নাকি শুধু আদুনি? আচ্ছা, আমি বলেছিলাম যে ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য একটি নেয়ামত। আমি কেন বলেছিলাম? কারণ এখানে এটার সাথে আরেকটা কোশ্চেন আসবে যে সিম্প্যাথির রাজনীতি করতেছে কিনা। আমরা যদি আসলে সিম্প্যাথির রাজনীতি যদি ছাত্র শিবির করতো, তাহলে ছাত্র শিবির রুমে গিয়ে ঘুম দিত। তাদের এখানে ওয়েলফেয়ার ভবন আছে, কার্যালয়, সুন্দর মতো তারা ঘুমাইতে পারতো, কিন্তু তারা কিন্তু ঘুমাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থীদের অধিকার আদায়ের যত আন্দোলন আছে, ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছিল। আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে তিনবার সমন্বয় কমিটি চেঞ্জ হয়। তো আমার আমানুল্লাহ ভাইয়ের একটা কথা এখনও কানে বাজতেছে যে যতক্ষণ না শিবিরকে এঙ্গেজ করানো হবে আন্দোলন জমবে না। তো ব্যাপারগুলো আসলে তাই, শিবিরকে এঙ্গেজ না করাইলে অধিকার আদায়ের আন্দোলন জমে না। এরপরে সাদিক কায়েম ভাইয়ের ব্যাপারে আসছে যে গুপ্ত রাজনীতি করেছে কিনা। দেখেন, তিনি গুপ্ত রাজনীতি করেননি, বরং তার রাজনৈতিক অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। আর কে যার ব্যাপারে আসছে, আপনি জাহাঙ্গীরনগরের একজনকেও দেখাতে হয়তো এখনও পর্যন্ত পারেননি যে তিনি গুপ্ত ছাত্রলীগের কমিটিতে ছিলেন, বরং আমরা দেখেছি যে 17 জন ছাত্র দলের কমিটির মধ্যে ছাত্রলীগ আমরা পাইছি। তো কেজার ব্যাপারটা হলো ইসলামী ছাত্র শিবির একটা মূল্যবোধে বিশ্বাস করে, তাদের একটা লাইফস্টাইল আছে। তো যারা ছাত্র শিবির বিভিন্ন এলাকা, উপজেলা শাখা, গ্রাম অঞ্চলে করেছে, তারা সেখানে গিয়ে যাতে তাদের রিমান্ডটুকু ধরে রাখতে পারে, সেই জন্য কেজা আর কি। তো জাহাঙ্গীরনগর বললে তো জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির নিষিদ্ধ, এটা যখন মিডিয়ায় যাবে বা প্রেসে যাবে, এটা নিয়ে একটা কেওয়াস তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এরপরে সালাউদ্দিন যে ট্যাগিংয়ের রাজনীতিটা বলছে, আমার মনে হয় উল্লেখ করে বললে ভালো হয় যে ট্যাগিংয়ের রাজনীতি আসলে কারা করে। ছাত্র শিবির নিশ্চয়ই ট্যাগিংয়ের রাজনীতি করে না। এরপরে হচ্ছে আমাদের সার্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে ভাই যে ব্যাপারটা বলে, হ্যাঁ, ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং আমরা ছাত্র শিবির 12 মাসে 24টা ইশতেহার শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছে দিব। এর মধ্যে আমাদের যে ইশতেহারগুলো রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে আমরা রূপান্তর করতে চাই, এবং কিভাবে রূপান্তর করতে চাই তার রূপরেখা আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের সংবাদ সম্মেলন আছে, সেখানে জানাবো। আমি একটু করে বলি যে ভাই লাইব্রেরির কথাটা বলছেন, দেখেন আমাদের অডিটোরিয়াম কিন্তু এসি করা, বিভিন্ন ডিপার্টমেন্টের যে অডিটোরিয়াম সেগুলোও এসি করা, কিন্তু আমাদের যে লাইব্রেরি সেটা আসলে এসি করা না। পড়তে বসলে 2 কানের মধ্যে ভো ভো করে 2টা ফ্যান ঘোরে, কনসেন্ট্রেশন দেওয়া যায় না। সেখানে যে বইগুলো আছে, আমি বায়োকেমিস্ট্রিতে পড়ি, লেলিঞ্জারের 7th এডিশন সেখানে আছে, আমরা পিডিএফ পড়ছি 13-14 এডিশন। তো বইগুলো আসলে আপডেট না। এবং রিডিং রুমের জায়গা সংকুলন না, ফজরে এসে সিরিয়াল দিতে হয়। আমরা যদি হলে তাকাই, আমাদের হলগুলোতে দেখব হলের যে রিডিং রুম ভ্যাপসা গরম, বসে থাকা যায় না। তো এখানে আসলে শিক্ষার যে পরিবেশ সেটি নাই। এবং আমরা দেখতে পাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু গবেষণায় অনেক ভালো করছে। পুরো বাংলাদেশে আপনি যদি কিউএস র্যাঙ্কিং বা আদার যে র্যাঙ্কিংগুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে, কিন্তু এখানে যারা খুদে গবেষক আছে তাদের কিন্তু কোনো মোটিভেশন নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারে যে পেপার প্রসেসিং যে ফি সেটার একটা অংশ দিতে, বা এখানে কেউ যদি বিসিএসএ প্রশাসন ক্যাডার হয় তাকে যেভাবে সেলিব্রেট করা হয়, একজন শিক্ষার্থী সে যখন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পিএইচডি করতে যান
তাকে কিন্তু সেভাবে সেলিব্রেট করা হয় না। তো আমরা এই ব্যাপারগুলোর পেছনে নজর দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের যে পূর্ণাঙ্গ ইশতেহার 24 দফা ইশতেহার সেটি পেয়ে যাবেন। আর সর্বশেষ আতর, সবাই অনেক বেশি কনসার্ন আতর নিয়ে, সে জায়গায় আসছি। দেখেন এই উত্তরটা পেতে হলে একটু ব্যাকে যেতে হবে। ছাত্র শিবির হুট করে যে আতর বিতরণ করছে ব্যাপারটা আসলে সেরকম না। তারা নববর্ষ সামগ্রী বিতরণ করেছে। হলের প্রত্যেকটা রুমে আপনি এখনও ছাত্র শিবিরের ক্যালেন্ডার দেখতে পাবেন। এইখানে সমস্যাটা কোন জায়গায় জানেন? এখানে সবাই উপস্থিত সবাই সত্য কথা বলেছে, কিন্তু অনেকের দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা। আমি আমার ভাইকে আমার সামর্থ্য অনুযায়ী আমার একজন ভাইকে যদি গিফট দেই, সেটাকে যদি আপনি দয়া দাক্ষিণ্য হিসেবে উপস্থাপন করেন, সেটাকে যদি আপনি অনুগ্রহ হিসেবে উপস্থাপন করেন, তাহলে আপনার এই দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন করা কিন্তু উচিত। সেটি দিয়ে ভোটের ব্যাপারটি হচ্ছে প্রশ্নবিদ্ধ। আমি শুরু থেকেই আসছি। তো আপনি দেখবেন যে ডেস্ক ক্যালেন্ডার আমাদের ভাইদের মাঝে আমরা উপহার হিসেবে বিতরণ করেছি। আপনি দেখবেন রমজান মাসে আমরা কোরআন উপহার দিয়েছি আমাদের শিক্ষার্থী, আমাদের সামর্থ্যের মধ্য থেকে। এরপর আমরা টুপি দিয়েছি। আতরটি আসলে সেখানে দেওয়ার কথা ছিল, ওয়ার্ডার ঠিকমতো প্লেস হয়নি। আর এরপরে আপনি দেখবেন যে কুরবানির সময় আমরা ছাত্র শিবির তাদের সাধ্য অনুযায়ী ছাত্র শিবির কুরবানি দিয়েছিল, এবং যারা হলগুলোতে অবস্থান করছিল তাদের সাথে একসাথে তারা এটি উপভোগ করেছে, এবং যারা উপস্থিত ছিল না তাদের জন্য রেফ্রিজারেটরে রাখা ছিল। ঈদের পর এসে কিন্তু তারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। তারা প্রথম বর্ষের যারা নবীন শিক্ষার্থী তাদেরকে উপহার সামগ্রী দিয়েছে এবং ক্যারিয়ার গাইডলাইন আমি বলে শেষ করতে পারবো না, আমাকে একটু সামর্থ্য সুযোগ অনেক দিবেন। বেশি, শিবিরের সামর্থ্য হ্যাঁ, ৪৫,০০০ টাকার ফিল্টারও কি সামর্থ্যের মধ্যে আমি পড়ে? বলছি, পানির ফিল্টারে আসছি। তো শিবির কিন্তু ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম করেছে। যারা প্লেসধারী 1 থেকে 7 তাদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করেছে। তো আমি যদি বলতে যাই অনেক কিছুই বলতে পারবো। এখন পানির এটা তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের একটা অংশ। পানির ফিল্টার সালাউদ্দিনের প্যানেলের এজিএস আকিল বিন তালেব নির্বাচনী যে শিডিউল সেটি ঘোষণা করার পরের ঘটনা বলছি। উনি প্রত্যেকটি হলের পানির মান চেক করেছেন, সেখানে হার্ডনেস অনেক বেশি পানিগুলোর, এবং আয়রনের যে পরিমাণ সেটিও অনেক বেশি। এরপর আমি তখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট, তখনও জোটে আসিনি। আমি দাবি জানিয়েছি প্রশাসনের কাছে, ছাত্র শিবিরও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে অনতি বিলম্বে যাতে হলগুলোতে পানির ফিল্টারের ব্যবস্থা করা হয়। আমরা মনে করতাম যে এসএম হলের পানি সবচাইতে বেশি নিরাপদ, কারণ সেখানে রিভার্স অসমোসিস দিয়ে পানি ফিল্টার করা হয়। সেখানে দেখলাম যে আমরা প্যাথোজেন পাচ্ছি, ব্যাকটেরিয়া পাচ্ছি, ক্ষতিকর ব্যাকটেরিয়া পাচ্ছি। তো সেখানে আমরা দাবি জানিয়েছিলাম প্রশাসনের কাছে যে দ্রুত সময়ের মধ্যেই যাতে ফিল্টার স্থাপন করা হয়। আপনারা এসএম হলে এর পরের সময়ে সালাউদ্দিনের প্যানেলেরই যে স্পোর্টস সেক্রেটারি তিনি সেখানে ফিল্টার স্থাপন করেছিলেন, সেটা কিন্তু শিডিউল ঘোষণার পর। এটা নিয়ে আসলে কোনো ধরনের সমালোচনা হয়নি। আমি একটু শেষ করি। আমরা এটাকে ইতিবাচক হিসেবেই নিয়েছিলাম শিক্ষার্থী কল্যাণের। এখন শিক্ষার্থী কল্যাণের কাছে কারো কাছে যদি রাজনীতিটা বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা কিন্তু ফিল্টার খুলে রেখেছি, এবং ইনশাল্লাহ নির্বাচনের পর শিক্ষার্থীরা আমরা আশা রাখছি তারা আমাদের বিজয়ী করবেন। কিন্তু আমরা যদি বিজয়ী নাও হতে পারি, ইনশাল্লাহ আমরা প্রশাসনকে দাবি জানিয়েছিলাম, প্রশাসন পারেনি। আমরা দেখিয়ে দিতে চাই প্রশাসন যদি সদিচ্ছা পোষণ করত তাহলে প্রশাসন এটি পারত, এবং প্রশাসনের এটি সদিচ্ছার অভাব। এবং আমরা ইনশাল্লাহ নির্বাচনের পর প্রত্যেকটি হলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পানির ফিল্টারগুলো বন্ধ করা আছে, লাইন বন্ধ করা আছে, এরকম ব্যাপারটা? ওই ফিল্টারগুলোর লাইন এই মুহূর্তে বন্ধ করা আছে? আমরা আমাদের এখানে যারা প্রার্থী রয়েছেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা প্রতিক্রিয়া পেয়েছি যারা প্রার্থী হয়েছেন রাকসু নির্বাচনে তাদের কাছ থেকে। তো তাদের এই প্রতিক্রিয়াকে সম্মান জানিয়ে আমরা পানির ফিল্টার খুলে রেখেছি, এবং অন্যান্য যে হলগুলোতে স্থাপনের কথা ছিল এটা আপাতত পোস্টপোন করা বন্ধ রয়েছে। সালাউদ্দিন, একটু আপনার এজিএস এর ব্যাপারে এবং স্পোর্টস সেক্রেটারির ব্যাপারে কথা এসেছে, একটু যদি বলেন। প্রথমত আমার মনে হয় ফাহিম ভাই জোটের, তো ফাহিম ভাই তো ডিরেক্ট ছাত্র শিবিরের কেউ না। তবে ভাইয়ের যে পর্যালোচনা দেখে মনে হলো যে ভাই মানে আমরা এটা করছি, আমরা ওটা করছি, আমরা ওটা করছি। তো এটা মনে হলো যে মানে যারা দীর্ঘদিন ছাত্র শিবিরের সাথে জড়িত এরাও এত এত ঘটনা জানে না যতটা উনি যতটুকু জানে। তো এই জায়গায় এটাকে ভাইয়ের এই মানে এটা স্টাডিকে আমি ডেফিনেটলি খুব বেশি রেসপেক্ট জানাই। সালাউদ্দিন কি করেছে আমি এটাও জানি। ভাইয়ের এই স্টাডিকে আমরা রেসপেক্ট জানাই। আর ব্যাপার হচ্ছে যে আমরা স্বতন্ত্র মানে নমিনেশন নিয়েছিলাম, আমরা যারা আধিপত্য বিরোধী ঐক্য
স্বতন্ত্রভাবে সবাই নমিনেশন নেয়া, ভাইদের মতো একসাথে গিয়ে নমিনেশন নেই নাই, সব আলাদা আলাদা করে নমিনেশন নেয়া। তারপর থেকে যাকে যাকে মনে হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, যে যখন আকিল বিন তালেব ভাই পানির পরীক্ষা করে তখন উনি ওনার প্যানেলের জিএস ছিলেন, বা মানে অঘোষিত, বা উনি পরবর্তীতে স্বতন্ত্রভাবে মানে ঘোষণা করে আর কি। কিন্তু প্রথমত এটাই হয়তোবা ছিল যে উনি ওনার প্যানেলে জিএস করবেন। তার মানে আকিল বিন তালেব ভাই এবং ইয়াসিন আরাফাত বিজয় ভাই, যিনি ক্রিয়া সম্পাদক, তারা এই কার্যক্রমগুলো যখন করছে তখন আমার সাথে তাদের কোনো বা আমার সাথে বা আমার এই ফুল প্যানেলের সাথে কোনো সংশ্লিষ্টতা মানে ছিল না। ইন্ডিভিজুয়াল ছিলেন ইন্ডিভিজুয়াল ছিল। আমি একটু বলি সালাউদ্দিন। পরবর্তীতে গিয়ে মানে একটা প্যানেল করা হয়, যে প্যানেলের পরে আর কোনো ধরনের এই ধরনের কোনো কাজ করা হয় না। আর আমার মনে হয় না যে ইয়াসিন আরাফাত বিজয়ের 45,000 টাকা আছে, যে সে 45,000 টাকার পানির ফিল্টার দিবে। সে হয়তো বা একটা ড্রাম দিয়া বা কোনো একটা ইয়া করে একটা ওয়েলফেয়ারমূলক কাজ করতে চাইছে আর কি। আর তার সেটা এভাবে, এটা কিন্তু এভাবে হাইলাইট হয় নাই। ছাত্র শিবির একটা কাজ করতেছে, ভাই যে বলতেছিল যে সমালোচনা ছাত্র শিবিরের হচ্ছে, ইয়াসিন আরাফাত বিজয়ের কেন হচ্ছে না। ভাই ছাত্র শিবির একটা সংগঠন, সংগঠনের বিপরীতে একটা ব্যক্তিকে দাঁড়া করায় দেওয়ার কোনো মানে হয় না। ইয়াসিন আরাফাত বিজয়ের যখন ক্যাম্পাসে হাঁটবে তার সামনে কিন্তু 20-25টা মিডিয়া থাকে না। ছাত্র শিবির যখন ক্যাম্পাসে হাঁটে তখন তার সামনে পিছনে 20-25টা মিডিয়া থাকে, তাদের পার্সোনাল গিম্বল সহ ক্যামেরা নিয়ে ধরে থাকার মতো মানুষ কিন্তু থাকে। সো সেই জায়গায় তাদের মিডিয়াতেও একটা ইনভেস্টমেন্ট আছে বিশাল। সো সেই জায়গা থেকে আমরা বলি যে ওই ইয়াসিন আরাফাত বিজয় ভাই বা আকিল ভাইয়ের যদি এটার কোনো দোষ নিতে হয়, সেটা অর্ধেক ফাহিম ভাইকে ডেফিনেটলি নিতে হবে। আপনার কাছে আসবো। তার আগে আমি একটু কাউসার আহমেদের কাছে আসতে চাই, গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের বাম এবং প্রগতিশীল যারা রয়েছেন। মানে এই যে শিবিরের সক্ষমতা নিয়ে অনেক আলাপ হচ্ছিল, তারা অনেক কিছু দিচ্ছে বা সেটি যদি না দিয়েও থাকে বিভিন্ন কর্মকাণ্ড করছে, তাদের বলছিলেন যে সালাউদ্দিন যে তার পেছনে সামনে 20টা-30টা ক্যামেরা থাকছে, মানে মিডিয়া থাকছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে অন্য সংগঠন, ছাত্র দল বা আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেন, তারা কি ছাত্র শিবিরের মতো সক্ষম না, নাকি সক্ষমতা আছে আপনারা দেখান না? মানে বিষয়টা কি? মানে শিবির একচেটিয়াভাবে এই সব ধরনের যদি বলি কাভারেজ বা এই সুবিধাটা কেন ভোগ করছে? ধন্যবাদ। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, আপনি যদি খেয়াল করে থাকেন সবচেয়ে বড় আসলে ফান্ডিং যে অর্থনীতির বিষয়টা কিন্তু শিবিরের পক্ষে। আপনি দেখে থাকবেন আমরা আসলে যে রাজনীতিটা আসলে করি, আমরা সমাজতন্ত্রের কথা বলি, আমরা কিন্তু সবাই আসলে আমরা বোঝাতে চাই যে আমরা সবাই সমান। কিন্তু যে শিবিরের বা অন্যান্য দলের যে স্ট্র্যাটেজি, সেটা খেয়াল করে দেখবেন আসলে সেই পুঁজিবাদী যে একটা কাঠামো তারা কিন্তু দাঁড় করায়, তাদের বিশাল বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তৈরি করে তারা, এবং সেখান থেকে কিন্তু সেই ফান্ডিংগুলো কিন্তু আপনি দেখে থাকবেন সেই ছাত্র সংগঠনগুলো পায়। আমি যদি নাম উল্লেখ করি ছাত্র শিবির, তো এখান থেকে কিন্তু আসলে অর্থনৈতিক যে ব্যাপার সেটা আসলে আমি মনে করি সবচেয়ে বড়। আমার কিন্তু সেই সক্ষমতা নাই আমার সংগঠনের বা অন্যান্য যে প্রগতিশীল ছাত্র সংগঠনের। সামাজিকভাবে তো বিভিন্ন রকম, মানে খুব বাজেট ছাড়া, টাকা ছাড়া তো অনেক কিছু করা যায় সামাজিকভাবে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তো মানে গণহারে গণ অর্থও তোলা যায় বিভিন্ন রকমের, সেগুলো আমরা দেখেছি কিন্তু এর আগে বামপন্থী সংগঠনগুলো করেওছে। আমি নিজে একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি যেহেতু অনেক কথা হচ্ছে আমিও বলে ফেললাম, আমি সেখানেও দেখেছি, আমরা যখন পড়েছি তখন এই ধরনের তারা গণ অর্থ সংগ্রহ করতো। মানে এখন একটু কমে গেছে। মানে আপনার কি মনে হয়? আপনি যেহেতু দায়িত্বে আছেন, আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ দেখুন, আমরা কিন্তু বরাবরই আমাদের সর্বোচ্চ শক্তিটা দিয়েই কিন্তু আমরা মাঠে নামি। আমরা দেখবেন বিভিন্ন দাবি দেওয়া, সবচেয়ে যদি কোনো ছাত্র সংগঠন থাকে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, এরা কিন্তু সবসময় সরব থাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। কিন্তু দিন শেষে তো আমাদের সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাই। আসলে দিন শেষে কিন্তু আমাদের চাঁদা তুলতে হয়, আমরা নিজেরা চাঁদা দেই বা অন্যান্য আমাদের যারা সমর্থক, আমাদের শিক্ষক বা আমাদের যারা আসলে সাবেক শিক্ষার্থীরা, তার কিছু আমরা কিন্তু 100-500 টাকা নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ আমরা নামি। আসলে আমরা কিন্তু দিন শেষে চাই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসগুলোকে কিন্তু আমরা চাই না সেই দখলদারিত্ব, সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, সেই পুঁজিবাদী কাঠামো এখানে দাঁড় হোক। আসলে আমরা দেখবেন আমরা আসলে দাবি দেওয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই, যেটা আসলে গঠনমূলক যেভাবে সমালোচনা করে আমরা দাবি জানাই। কিন্তু আমরা মনে করি না যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাহিরে গিয়ে বাহির থেকে কোনো চ্যারিটি এনে বিশ্ববিদ্যালয় চলবে তাদের নিয়ন্ত্রণে। আমাদের সাহিত্য বিশ্ববিদ্যালয় এবং এখানে আমরা মনে করি সেই বাজেট রয়েছে এবং সেই সক্ষমতা রয়েছে, কিন্তু সেটিকেই আমরা আসলে কাজে লাগানোর আসলে কথা বলি, আমরা সেই ভয়েসটা আসলে আমরা তুলি বড়। আচ্ছা, আমরা এই অভিযোগগুলো ফাহিমের কাছে আসবো। তার আগে একটু নুসরাত জাহান নূপুর এবং রাজন আহমেদ, আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই যে আপনারা তো নির্বাচন করছেন, বোধহয় দ্বিতীয় দিন বা তৃতীয় দিন প্রচারণারও চলছে আপনাদের। কোনো অভিযোগ আছে এখনো পর্যন্ত? মানে যেহেতু আমরা এখানে স্পষ্ট আলোচনা যে শিবিরের
সক্ষমতা, অর্থ সবকিছুই বেশি, তো সাধারণ শিক্ষার্থীরা আসলে পারছে কিনা, কোনো আধিপত্যের ব্যাপার, বিস্তারের ব্যাপার রয়েছে কিনা, পেশি শক্তির কোনো মানে প্রয়োগ করবার কোনো ব্যাপার রয়েছে কিনা, এখনো পর্যন্ত আপনারা বা আপনাদের সমর্থকদের কাছে আপনারা এই ধরনের কোনো বিষয় পেয়েছেন কিনা? প্রথমে রাজন বলবেন, এরপরে নূপুর। আচ্ছা, অথবা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এরকম কথা বলতে পারেন। আমি হচ্ছে যে আগের একটু কথা, মানে আগের যে কনভারসেশন, খুব সংক্ষেপে। হ্যাঁ, ওকে। তো প্রথমত হচ্ছে যে আমাদের যেই যে রাকসু নিয়ে যখন ডিবেট করতেছি বা ডাকসু নিয়ে যখন কথা বলতেছি, তখন আমাদের আসলে পলিটিক্যাল ফাইট না দিলে আমাদের হচ্ছে যে যারা বক্তব্য দিচ্ছে বা যারা ক্যান্ডিডেট, তাদেরকে আসলে মানে জমে না ব্যাপারটা, রিচ করা যাচ্ছে না। তো আমাদেরকে কোনো না কোনোভাবে পলিটিক্যাল হচ্ছে যে একটা কি বলে পলিটিক্যাল ফাইট দিতে হবে, কথা বলতে হবে। তো এই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় মানে বিশ্ববিদ্যালয়কে, যে ফাহিম বলল যে বিশ্ববিদ্যালয়কে আমি একাডেমিক বিশ্ববিদ্যালয় বানাবো, সেটা অ্যাকচুয়ালি আসলে কোনো পলিটিক্যাল পার্টিতে যায় যখন আমি সেটা বলবো বা পলিটিক্যাল পার্টির অংশ হয়ে, এটা আসলে হবে না। কারণ ফাহিম যতবারই কারোর সাথে বসতে যাবে ততবারই সে এই ডিসকাশনের মধ্যেই থাকতে হবে, সে থাকতে বাধ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের যেই ইশতেহার আমরা দিচ্ছি, আমরা সবাই ইশতেহার তো দিচ্ছি, তো 24-এর নামার আগে 9 দফা একটা দেওয়া হয়েছিল। 9 দফার মধ্যে একটা দফা ছিল যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা লাগবে। তো এই দফাগুলা যারা সেট করছে তারাই তো 24-এর নায়ক, মানে পরবর্তীতে হয়েছে। তো নায়করা তো রাজনৈতিক দলেই চলে গেল, রাজনৈতিক দলে যেই হচ্ছে যে এখন রাজনীতি ক্যাম্পাসে তাদেরও ছাত্র সংশোধন আছে। হ্যাঁ, সেখানেও এসে তারা হচ্ছে যে ওই যে পলিটিক্যাল যেই ফাইট সেটাই দেওয়া লাগতেছে। তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী, পলিটিক্যাল দলগুলো বলে যে জনগণ, আবার আমাদের স্টুডেন্ট যেই অর্গানাইজেশনগুলো আছে তারা বলতেছে সাধারণ শিক্ষার্থী। অ্যাকচুয়ালি সাধারণ শিক্ষার্থীরা কি, মানে কারা, এটা কি চায় ওরা? মানে সাধারণ শিক্ষার্থীকে খালি আমি সকল সাধারণ শিক্ষার্থীর কথা বলতেছি, শিবির মনে করে শিবির সকল সাধারণ শিক্ষার্থীর কথা বলতেছে, ছাত্রদলও বলার সময় বলতেছে যে আমি সাধারণ শিক্ষার্থীর জন্য আসতেছি। তো অ্যাকচুয়ালি সাধারণ শিক্ষার্থীরা তাহলে কেন চাবে যে আমার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হোক? মানে এই কোশ্চেনটা তো আলটিমেটলি এইভাবেই আসতেছে। তো যাই হোক, আর হচ্ছে যে একটা কথা আসছে যে গুপ্ত রাজনীতির কথা। তো গুপ্ত রাজনীতি কারা করে সেটা আমি বলতে পারি না, তবে একটা ব্যাপার হচ্ছে যে গত 15 বছরে আমাদের যেই দেশে যেটা হচ্ছে, যারা ওপেনে রাজনীতি করছে, যারা বলছে যে আমি আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগের বিরোধী, নাম ধরেই বললাম যেহেতু আমরা এটাই চেঞ্জ হয়েছে, তো আমরা আওয়ামী লীগের বিরোধী যেটা সরাসরি বলছে, তারা অ্যাকচুয়ালি শুধু যে খালি গুম খুন হত্যা হয়েছে তা না, আপনি একটা জিনিসকে ছোট করে দিচ্ছেন। তাদের যে অর্থনৈতিক ব্যারিয়ার, মানে ধরেন আমি হচ্ছে যে বলতেছি যে আমি হচ্ছে যে বামপন্থার রাজনীতি করতেছি, আমি ছাত্র দলের রাজনীতি করতেছি, সে আমাকে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আসতে দিচ্ছে না, কিন্তু আমি তো ওপেনে বলতেছি। তো পরবর্তীতে যখন আমি আবার 24-এর পরে আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, তো আমার যে পরিবেশ আমার পাওয়ার কথা সেটাকে আমি পাইছি। আমি বলার কারণে আমাকে বের করে দিছে, কিন্তু যারা বলে নাই সরাসরি, তারা তো শিক্ষার্থীদের সাথে ছিল, পরবর্তীতে আইসা বলতেছে যে ইয়েস আমরা এখন গণতান্ত্রিক পরিবেশ পাইছি, এই জন্য আমরা বলতেছি এইটা। আর আপনি হচ্ছে যে পেশি শক্তি বা প্রচারণার যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে প্রচারণা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো বাধা পাই নাই। অবশ্যই ফিনান্সিয়াল একটা ব্যারিয়ার তো আছেই আমাদের, আমরা সাধারণ শিক্ষার্থী পকেটে টাকা খরচ করে লিফলেট বানাইতে হবে, সবাইকে দিতে হবে। আসলে আমাদের যারা আছে আমাদের প্যানেলে, তারা মনে করে যে ব্যক্তিগত টাকা যত বেশি খরচ করব তত বেশি হচ্ছে যে আমার ওই জিনিসের প্রতি লোভ, আকর্ষণ এগুলো বাড়বে। তো আমার যদি কোনো কিছু আমার যদি ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার ক্ষমতা নাই থাকে, আমি যদি টাকা খরচ না করে প্রতিনিধি হইতে পারি, তাহলে আমি ওই প্রতিনিধি হওয়ার পরে তো অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার কিছু নাই। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে আমরা তো স্টুডেন্ট কি বলে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আসছি, তো আমি আসলে এখানে কেউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কারা বা পলিটিক্যাল ফাউন্ডেশন কারা, আমার আসলে যারা এখন মনে করেন যে পানির ফিল্টার দিচ্ছে, যারাই দিচ্ছে, যে ও বলল যে আরও অনেকেই দিছে, বা যারা হচ্ছে যে উন্নয়নমূলক কাজ করতেছে, তো অ্যাকচুয়ালি এটা কতদিন করবে? আগামী 15 বছর পরে যদি যেইভাবে এখন শুরু হয়েছে, একটা সময় আগামী 15 বছর পরে ক্ষমতার পরিবর্তন হলে, যদি হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসে, তখন যদি ছাত্র শিবির পানির ফিল্টার দিতে না পারে, সেই পানির ফিল্টারটা কে দিবে? আমার প্রশাসন। তো আমি আমার প্রশাসনকে যদি অ্যাকাউন্টেবিলিটির জায়গায় না আনতে পারি,
তাহলে আসলে হবে না। তো রাজন, আপনি একটা গুরুত্বপূর্ণ আলাপ তুলেছেন, আসলে ধন্যবাদ। আমাদের সিস্টেমটা ডেভেলপ করা জরুরি আর কি। আমরা একটু তারপরে আসবো, আপনাদেরও সুযোগ দিব। নূপুর, আপনারও একই রকম যদি কোনো অ্যাড করার থেকে বলতে পারেন খুব সংক্ষেপে। তবে আচরণবিধি লঙ্ঘন বা আপনি যেহেতু স্বতন্ত্র হিসেবেও আপনি নির্বাচন করছেন, মানে কোনো রকম জটিলতা বা এই ধরনের কোনো অভিযোগ আছে কিনা আপনার? আচরণবিধি লঙ্ঘন এটা আমরা কিছুদিন আগেই যেমন দলের প্যানেল থেকে যে জিএস পদে দাঁড়িয়েছে জীবন ভাইয়া, তো জীবন ভাইয়াই দেখছিলাম যে আমাদের এখানে বলা হয়েছে যে আমরা ক্লাস প্রমোশন করতে পারবো না। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে জীবন ভাইয়া ক্লাসে ঢুকেছে এবং সেখানে ক্লাস প্রমোশন করছে, এবং সেটা নিয়ে আমরা সবাই জানি, সেটা নিয়ে নিউজ হয়েছে। এখন পর্যন্ত এই এই নিউজটাই আমরা পেয়েছি, আর সেভাবে নিয়ম লঙ্ঘনের নিউজ আমরা এখনও পাইনি। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলি, যে আমরা একটা স্বতন্ত্রভাবে, যেহেতু শিক্ষার্থী স্বতন্ত্রভাবেই দাঁড়িয়েছি, আমাদের কোনো ওরকম মাদার পার্টি নেই, সেক্ষেত্রে আমাদের সবসময় যে প্রতিবন্ধকতাটা থেকেই যায় সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আমরা হচ্ছে যে প্রচারণা করব, আমাদের মিডিয়া কাভারেজ আমরা পাই না, কারণ আমরা সাধারণ শিক্ষার্থী। এখন আমরা কোনো প্যানেলের হয়ে আসিনি, তো সেই ক্ষেত্রে মিডিয়া তো আমাদের কভারেজ দিবে না, আমরা এই কভারেজগুলো পাই না। আমরা প্রচার করতে যে যাব সাধারণ এই 30,000 যে শিক্ষার্থী, আমরা কি করে প্রতিটা শিক্ষার্থীর কাছে পৌঁছাবো যদি আমরা মিডিয়ার থ্রুতে, এখন আমরা মিডিয়ার থ্রুতে সবার কাছে পৌঁছাই, কিন্তু সেই জায়গাটা আসলে আমরা পাইনি বা আমরা পাচ্ছি না, সেখানে আমাদের একটা ল্যাকিংস তৈরি হচ্ছে। তাছাড়া যে আপনি পোস্টার ছাপাবেন, পোস্টার আপনি মানুষের কাছে পৌঁছাবেন, সেই পোস্টার আমাদের নিজস্ব টাকা খরচ করে করতে হচ্ছে, এবং সেখানে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমাদের একটা ব্যারিয়ার আছে যে আমরা এই টাকার বেশি আমরা খরচ করতে পারছি না। কিন্তু আমরা এখানে লড়াই করতে এসেছি ঠিক তাদেরই বিপরীতে, যাদের মাদার পার্টি আছে, যাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা বিভিন্ন ধরনের সাপোর্ট সেখান থেকে পাচ্ছে। সেই জায়গায় আমাদের শূন্য হাত, এই শূন্য হাতের জায়গা থেকে আমাদের লড়াই হচ্ছে যে আসলে মানুষের কাছে পৌঁছানো, এবং সেই জায়গাটা আমাদের খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ। আমরা আসলে একটু আবারও ফাহিমের কাছে আসতে চাই। অনেক প্রশ্ন, সব প্রশ্ন ছাপিয়ে আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেহেতু আমাদের সীমাবদ্ধতাও রয়েছে সময়ের। সেটি হচ্ছে যে আজকে আগামী 1 বছর পরে যখন জাতীয় নির্বাচন হবে, তখন হয়তো নিশ্চয়ই একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আমরা যখন দেখেছি বাংলাদেশে রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন থাকে, সেই আসলে আধিপত্য বিস্তার করে। হয়তো সেটি আপনারা নাও হতে পারেন, আবার হতেও পারেন। যদি না হয়ে থাকেন, পরবর্তীতে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাহলে তো আপনার এই পানির ফিল্টারের তো অস্তিত্বই থাকবে না, অন্য সংগঠন এসে সেটি আসলে গুড়িয়ে দিতেও পারে। সেক্ষেত্রে এটি যদি কি দীর্ঘমেয়াদী কোনো মানে শিক্ষার্থীদের কাজে লাগবে, নাকি আপনারা এই সিস্টেমটা ডেভেলপ করে দিতে চান? মানে এটি কি আপনারা মানে কম আগ্রহ যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা হল প্রশাসন যারা রয়েছে তাদেরই এইসব বিষয় প্রোভাইড করতে হবে, এবং বাকি যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলনে নামতে হবে, রাস্তায় নামতে হবে, শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে দেখেন, প্রথম কোশ্চেন হচ্ছে সে গুড়িয়ে দিবে কেন। আমাদের রাজনৈতিক কালচারের কথা বললাম, আমি নিশ্চিত না গুড়িয়ে দিবে কিনা পরবর্তীতে 5 আগস্টের পরে যদি আমাদের রাজনৈতিকভাবে আমাদের, কিন্তু আমিও ক্লিয়ার করতে হবে, কারণ গুড়িয়ে দেবার ব্যাপারটা তো আমাকেও ক্লিয়ার করার বিষয়। আমি বলেছি হতে পারে, কারণ আমরা রাজনৈতিক কালচার আমরা দেখেছি, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ছাত্রদল ক্যাম্পাসগুলোতে থাকে, আওয়ামী লীগ যখন এসেছিল তখন আমরা ছাত্রলীগকে দেখেছি। সেটাই সম্ভাবনার কথা বলছিলাম আর কি। দেখেন, আমি ওই জায়গাটাতে আবার আসি। কোশ্চেনটা হচ্ছে আমার নিজের কাছেই, যে আসলে সে গুড়িয়ে দিবে কেন। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, তুমি চাইলে তুমি তোমার কাজ করো, কিন্তু আরেকজনের কাজে তো বাধা কেউ দিতে পারে না। আমরা এই গণতান্ত্রিক স্পেসটুকুই চাই, আমরা গণতান্ত্রিক স্পেস চাই। আমাদের লড়াই হচ্ছে গণতান্ত্রিক স্পেস অন্যকে তৈরি করে দেয়া এবং নিজের জন্য তৈরি করা। তো কিন্তু সেই গণতান্ত্রিক স্পেসে আমি একটু ইন্টারাপ্ট করছি, অন্যরা তো খাদের কিনারায় পড়ে যাচ্ছে। আপনাদের মাদার অর্গানাইজেশন আছে, আপনাদের অনেক ডোনেশন আছে, নূপুরদের ওই ডোনেশনটা নাই, কাউসারদের ওই ডোনেশনটা নেই, রাজনদের নাই। কথায় কথায় ওনারা কিন্তু এটা স্বীকার করে নিলেন যে ছাত্র শিবিরের অ্যাকোমোডেশন পাওয়ারটা বেশি তাদের থেকে। তো সাধারণ শিক্ষার্থী যারা আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি আহ্বান জানাবো যে আমাদের এই অ্যাকোমোডেশন পাওয়ারটা, আমাদের এই সংঘবদ্ধ যে শক্তিটা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য, এটাকে আপনারা ইনশাল্লাহ কাজে লাগাবেন। এখানে আমি শুরু থেকেই আসছি, আমার সবগুলো নোট করা। শুরুতে আমি আসি দৃষ্টিভঙ্গি। আমি শুরুতেই বলেছি যে দৃষ্টিভঙ্গিটা খুবই জরুরি। আকিল ভাই বা ইয়াসিন আরাফাত বিজয় তারা যেগুলো কাজ করেছে, আমি কিন্তু এটাকে পজিটিভলি নিয়ে এসেছি। আমরা ওই জায়গাটাতে আসি, যেহেতু আমাদের সময় কম, সবগুলো অ্যাড্রেস করতে হবে না। ওই সিস্টেম ডেভেলপমেন্টের কথা যেটি বলছি আমরা, মানে প্রশাসনকে আমরা চাপ দিচ্ছি না কেন, ছাত্র সংগঠনগুলো আপনি একসাথে বলছেন না কেন, ওই জায়গাটাতে যেন সিস্টেমটা ডেভেলপ হয়। ওই হলের খাবারটা যেন সবাই মিলে এই মানে দাবিটা আদায় করতে পারে যে হলের খাবারটা ভালো হতে হবে।
দেখেন, আমি যখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট ছিলাম ছাত্র শিবিরের সাথে আসার আগে, তখনও আমরা ক্যাম্পাস সংস্কার প্রস্তাবনা দিয়েছি, দীর্ঘ সময় প্রশাসনের সাথে মিটিং করেছি, এবং ছাত্র শিবির তাদের পক্ষ থেকেও 125 দফা ক্যাম্পাস সংস্কার প্রস্তাবনা দিয়েছে। তো এই কাজগুলো যে হয়নি তা না, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমাদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটের প্রধান দুইটি কথা আমরা বলছি, সেটা হচ্ছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা, ইকুয়াল অ্যাক্সেস টু অল রিসোর্স। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে রিসোর্সগুলো দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের, এখানে আমরা ইকুয়াল অ্যাক্সেস দিতে চাই প্রত্যেক শিক্ষার্থীকে, এবং এখানে কোনো নেপোটিজম থাকবে না, এবং দায়বদ্ধতা, প্রশাসনকে দায়বদ্ধ করতে চাই আমাদের অধিকার আদায়। এবং বিগত দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 1 বছর আমরা সেটি করেওছি। এই দায়বদ্ধতাটা শুধু যে প্রশাসনের থাকবে তা না, যারা নির্বাচিত হবেন, তারা যে ইশতেহার দিয়ে নির্বাচিত হয়েছেন, তাদেরও এই দায়বদ্ধতাটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা একটা চার্টার তৈরি করব। আমরা যে 24 দফা ইশতেহার দিয়েছি, এই 24 দফা আমরা চার্টারে লিখব, পাশে লিখব কোনটা চলমান এবং কোনটা সম্পন্ন। 1 বছর পরে আমরা যখন বিদায় নিব, তখন শিক্ষার্থীদের যেন বলতে পারি, এই যে এই কাজগুলো আমরা শুরু করেছি, শেষ করে যেতে পারিনি, এই ইশতেহারগুলো আমরা আপনাদেরকে দিয়েছি, এই কাজগুলো আমরা শেষ করেছি। 1 বছর পর আমাদের আমল নামা যাতে শিক্ষার্থীদের হাতে থাকে, এই দায়বদ্ধতা, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা একটা দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসব। সেটা কিভাবে? আমার তো এখানে নিরাপদ একটা খাবার পাওয়ার অধিকার আছে, তো প্রশাসন কিন্তু খাবারে ভর্তুকিটুকু দেয় না। আমার তো এখানে নিরাপদ পানি পাওয়ার অধিকার আছে, এখানে আমার তো অধিকার আছে এই যে অযৌক্তিক যে ফিগুলো নেওয়া হয় হলগুলোতে, এই ফিগুলো আমি বিশ্ববিদ্যালয়কে কেন দিব? 50 টাকার বিনিময়ে আমি স্বাক্ষর ফি কেন দিব? স্বাক্ষর আমি 50 টাকা দিয়ে হল প্রভোস্টের কাছ থেকে কেন নিব? আমার যে পড়াশোনার পরিবেশ, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়ার কথা ছিল। আমার যে মোটিভেশন তৈরি করে, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন দিচ্ছে না? আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি, আমাদের দাবি দেওয়াগুলো জানিয়েছি। শুধু আমরা না, এখানে যারা আছে প্রত্যেকে দাবি জানিয়েছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। কিন্তু প্রশাসন এগুলো কানে নিচ্ছে না, কারণ যে জায়গায় সিদ্ধান্ত গ্রহণ হবে সেই জায়গায় শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ নেই, সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে কে কথা বলবে সেটা নেই। এজন্যই আমরা দীর্ঘদিন থেকে সিনেট নির্বাচনের কথা জানিয়ে আসছি। ছাত্র শিবির এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমিও কিন্তু সিনেট এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে এই 1 বছর আন্দোলন করে আসছি। তো এই দায়বদ্ধতা এবং জবাবদিহিতা, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেটা যারা নির্বাচিত হবে তাদের মধ্যে তৈরি করার প্রতিশ্রুতিও আমরা দিচ্ছি, এবং এটা শুধু প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে না, বিগত দিনগুলোতে আমরা এটা করে এসেছি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা একটু শরীফের কাছে আসতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আপনি বোধহয় কিছু লিখছিলেন, সেটি বলতে চান, আপনি যদি কিছু যুক্ত করতে চান। তবে আমি শেষ আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আমরা তো আসলে অনেক আলাপ করছি, একটু বলতে চাই যে রাকসু নির্বাচন হচ্ছে, কেমন দেখতে চান সামনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসটি? কারণ যেই আসুক, শিবির আসুক, বামপন্থীরা আসুক, স্বতন্ত্র আসুক, ছাত্রদল আসুক, যেই আসুক, দিন শেষে সবাইকে ছাত্র সংসদে কাজ করতে হবে। নাম পরিচয় বা রাজনীতির আদর্শের পরিচয়ের বাইরে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। কেমন দেখতে চান আপনার বিশ্ববিদ্যালয়? আসলে আমি আগামীর রাকসু দেখতে চাই খুব সংক্ষেপে। যেখানে ছাত্ররা তাদের অধিকার ফিরে পাবে, তাদের মত প্রকাশ করার স্বাধীনতা পাবে, তারা যেন নির্দ্বিধায় একটা দাবি নিয়ে রাজপথে নামতে পারে, তাদের প্রত্যেকটা দাবি যেন আদায় হয়। আমি এমনই রাকসু দেখতে চাই যেখানে কোনো দল মত নির্বিশেষে সকলেই এক প্যানেলে থাকবো। আমরা যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা একই থাকবো। এখানে কারো মতাদর্শ যেন কারো উপর চাপিয়ে না দেওয়া হয়। আমি চাই যে আমার মতাদর্শ আমি পালন করব, একজন সাংস্কৃতিক সংগঠনের তার মতাদর্শে সে পালন করবে, একজন বামপন্থী তার মতাদর্শে সে পালন করবে, আমি একজন ইসলামিক দলের হলে আমার মতাদর্শ আমি পালন করব। আমি এমন চাই যেখানে সকলেই সমান থাকবে। এখন আমার একটা কোশ্চেন ছিল ফাহিম রেজা ভাইয়ের কাছে, যে ভাই বারবার নিয়ামতের কথা বলছে ছাত্র শিবিরের, এখন আসলে সে কোন ধরনের নিয়ামতের কথা বলছে এটা আসলে ক্লিয়ার করলে ভালো হতো। আসলে নিয়ামত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এখন কার পক্ষ থেকে এটা নিয়ামত আমি এটা জানতে চাই। আর অ্যাকোমোডেশন পাওয়ার, আসলে ভাই আপনি কি ক্ষমতা যাওয়ার পর আপনার দেওয়া প্যানেল যদি ক্ষমতা যায়, তাহলে কি আপনি অ্যাকোমোডেশন পাওয়ার কি ছাত্রদের উপর প্রভাব বিস্তার করবেন কিনা? ভালো প্রশ্ন। ধন্যবাদ। আপনি আসলে ওই অ্যাকোমোডেশন পাওয়ারকে ব্যবহার করে আর একটি আধিপত্যবাদী সংগঠন হয়ে উঠবে কিনা ছাত্র শিবির? ছাত্র শিবির কেমন ক্যাম্পাস রাজনীতি চাই, কেমন ক্যাম্পাস চাই,
এটা আসলে এই বিগত 1 বছর ছাত্র শিবির ক্যাম্পাসে যে কাজটি করেছে এদিকে তাকালেই পাবো। আমরা আমাদের যে অ্যাকোমোডেশন পাওয়ার এখনও পর্যন্ত আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য অ্যাকোমোডেশন পাওয়ারকে কাজে লাগাচ্ছি এবং সামনের দিনে ইনশাল্লাহ আমাদের যে সক্ষমতা, আমাদের যে অ্যাকোমোডেশন পাওয়ার, এটা শুধুমাত্র এবং কেবলমাত্র শিক্ষার্থীদের কল্যাণের জন্য থাকবে। এবং ছাত্র শিবির আধিপত্যবাদের রাজনীতির বিপক্ষে, ছাত্র শিবির বা আমরা যারা সম্মিলিত শিক্ষার্থী জোট আছি, আমরা কখনোই আধিপত্যবাদী রাজনীতি বিশ্বাস করি না এবং আমরা চাই কখনোই যাতে এটি ক্যাম্পাসগুলোতে এবং বাংলাদেশে ফিরে না আসে। সালাউদ্দিন আম্বার, আপনার কাছে যেটি জানার, আপনি আধিপত্য বিরোধী ঐক্য, এই আপনার প্যানেলের নাম। এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যদি কথা বলি, তাহলে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা 19 সালে দেখেছি যখন ডাকসু নির্বাচন হয়েছিল, এর আগের নির্বাচনের কথা বলছি, আওয়ামী লীগের যে ক্ষমতায় থাকার অবস্থায়ও সাধারণ শিক্ষার্থী কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে রায় দিয়েছে, অর্থাৎ ভিপি পদের কথা যদি বলি। এবার কিন্তু আবার দেখলাম আমরা ভিন্ন অবস্থা, যারা সুবিধাজনক পর্যায়ে রয়েছে, মানে সুবিধাজনক অবস্থানে রয়েছে ছাত্র শিবির, তাদের পক্ষেই ম্যান্ডেট দিচ্ছে শিক্ষার্থীরা। আপনি সেটি অ্যাড্রেস করতে চান কিনা এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চান? ধন্যবাদ। আসলে এই জায়গায় একটা বিষয় যে যেখানে 70% ভোট কাস্ট হচ্ছে, 65% ভোট কাস্ট হচ্ছে, আমি বলবো না যে ছাত্র শিবির ভোট কিনতেছে বা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট ছাড়া তো সম্ভব এখানে নয়। একটা ব্যাপার কি, ডাকসু নির্বাচনে যেটা হয়েছে, সাদিক কায়েম ভাই ব্যক্তি সাদিক কায়েম হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যেহেতু আছেন, আপনাদের জানার কথা যে ব্যক্তি সাদিক কায়েম কিন্তু যথেষ্ট জনপ্রিয়, ব্যক্তি ফরহাদ ভাই যথেষ্ট জনপ্রিয়। আপনি জাহাঙ্গীরনগরে আপনি দেখলে আরও ক্লিয়ার হবেন, জাহাঙ্গীরনগরের যিনি ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী ছিলেন তিনি কিন্তু উঠতে পারেননি। ওনার থেকে বেশি জনপ্রিয় ছিলেন ওনাদের জিএস, ওনার ক্লাব অ্যাক্টিভিস্ট ছিলেন, ওনারা কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে অন্ততপক্ষে এইবারের নির্বাচনটা আমরা যদি কোনো নির্বাচন সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি না হয়, তাহলে আমরা বলতে চাই না যে এই জায়গায় কাউকে বুকে অস্ত্র ধরে বলা হয়েছে যে তুই এই জায়গাকে ভোট দিবি। আর আমার যেটা মনে হয় যে আসলে এই জায়গায় আমরা সবথেকে বেশি ফোকাসটা আমরা করব যে নির্বাচনের ম্যানেজমেন্ট বা নির্বাচন কমিশনটা কীভাবে পরিচালনা করতেছে। আমরা কাউকেই ব্লেম দিতে চাইতেছি না, কারোর ভূমিধস বিজয় বা কারোর ভূমিধস পরাজয়, এই আলাপটা আসলে সাধারণ শিক্ষার্থীরা ঠিক করুক, এটাই চাই। তবে ছাত্র শিবিরের ওই ফাহিম ভাই যে কথাটা বলতেছিল ওই কথাটার সাথে আমিও একমত যে ব্যক্তির জায়গা থেকে উঠে আসছে, যারাই যে জায়গা থেকে প্রথম 3টা পদ ব্যক্তির জায়গা থেকে উঠে আসছে এবং ওই প্রথম 3টা পদের আসলে একটা প্রভাব কিন্তু পড়ে পুরো আসলে, হ্যাঁ পুরো প্যানেলের উপরে প্রভাব পড়বে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। নূপুর, আপনার কাছে আসতে চাই একেবারে খুব সংক্ষেপে। ছাত্র শিবির যদি এই রাকসু নির্বাচনে আগের 2টি বিশ্ববিদ্যালয়ের মতো ভূমিধস বিজয় পায় বা তারা যদি ছাত্র সংসদ নির্বাচিত হয়, আপনি কি অনিরাপদ বোধ করবেন তাদের অধীনে? না, এখানে অনিরাপদ বোধের কিছু নেই। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে সবার, বিশ্ববিদ্যালয়ে আসলে অনিরাপদ হওয়ার কিছু নেই, আমরা সবাই এখানে নিরাপদ এবং তাদের কাছ থেকে তাদের একটা ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেট অনুযায়ী আমার মনে হয় না যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা কখনো সম্মুখীন হতে পারি। কিন্তু আমার জায়গাটা ছিল যে তারা যেহেতু একটা অর্গানাইজেশনে আছে, তাদের যেহেতু একটা আধিপত্য আছে এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্র সংসদ আসলে ছাত্রদের যে জায়গা, সেই ছাত্রদের জায়গাটা বজায় রাখতে হলে আমার মনে হয় অবশ্যই একটা সাধারণ প্রতিনিধি আসার দরকার, যার আসলে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড নাই যে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিচয় থাকবে। তাহলে যেটা হবে, আমরা সবার জন্য যে কাজটা করতে পারবো সেটা সমানভাবে করতে পারবো এবং আমাদের আদর্শ মতামত যেটাই থাকবে সেটা আমরা সবাই নিয়ে একটা জায়গায়, একটা সমতায় আমরা আসতে পারবো। আর আমাদের পিছন থেকে আসলে কোনো চাপ থাকবে না যে তুমি এটা করতে পারবে না বা এটা করতে পারো, বা নিজের মতামতটা আমরা সেই জায়গায়, যেহেতু আমাদের প্রতিটা জায়গার একটা পাওয়ার সেখানে হবে, সেই পাওয়ারটা যাতে কেউ মিসইউজ না করতে পারে, মিসগাইড না করতে পারে, সেই জায়গাটা সুনিশ্চিত হবে আমি মনে করি। শিক্ষার্থীদের জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা আমরা দাঁড় করাতে চাই সেটা হচ্ছে সবার জন্য ঐক্য। মতামত সেটা সবার পার্সপেক্টিভে থাকবে, সবার ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু এখানে যেন আমাদের ঐক্যটা থাকে, আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি, সবার জন্য কাজ করতে পারি।
বিশ্ববিদ্যালয়ে আমরা আসছি, আমরা যাচ্ছি, আমরা চলে যাব, এই যে জায়গাগুলো যেন আমাদের মাঝে যে আমাদের যে ভ্রাতৃত্ববোধ সেটা যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন একজন অপরজনের প্রতি সম্মানের জায়গাটা বজায় রাখতে পারি। এবং আমরা চাই যে আজকে আমরা এবং আমাদের পরবর্তীতে যারা আসবে এই জায়গাটা যেন সমানভাবে অধিকারটা পায় এবং কোনো একচেটিয়া কোনো দলে যেন এখানে প্রাধান্য না পায়। সাধারণভাবে দেখা যায় যে যেখানে হচ্ছে আপনার বিভিন্ন দল অর্গানাইজেশনগুলো থাকে, তারা যদি এই জায়গাগুলো দখল করে এবং সেখানে আসার পর যদি তারা মনে করে যে সবার জন্য সমানভাবে কাজ করবে, তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কিভাবে তারা সবার জন্য কাজ করবে, যেখানে তাদের একটা নির্দিষ্ট মতামত, নির্দিষ্ট একটা এজেন্ডা তাদের থাকে এবং তারা সেই সার্কেলের ভিতরেই আবদ্ধ। যদিও তারা অন্য সবার জন্য কাজ করতে চাইবে বা কাজ করবে, কিন্তু তবুও আমার মনে হয় যে এই জায়গাটা যেহেতু সমতার জায়গা, সেই জন্য একজন সাধারণ শিক্ষার্থীরই উচিত এই সমতার জায়গায় আসা এবং সেখানে কাজ করা। একেবারে খুব সংক্ষেপে, আপনার আগামীর বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চান? রাজশাহী বিশ্ববিদ্যালয় যেই নির্বাচনে জয়লাভ করুক সেই ফলাফলও মেনে নেবার ক্ষেত্রেও আপনারা এগিয়ে আসবেন কিনা? ধন্যবাদ। প্রথমত আমাদের যে নির্বাচনী ইশতেহার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ এবং আমার একজন জিএস প্রার্থী হিসেবে আমাদের যে ইশতেহার, আমরা প্রথম যে ইশতেহার সেটি প্রাধান্য দেব হচ্ছে রাকসুর যে গঠনতন্ত্র। এটি আপনি দেখে থাকবেন যে রাকসুর যে গঠনতন্ত্র সেটি কিন্তু একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা গঠনতন্ত্র। আপনি দেখে থাকবেন, আপনি যদি কোনো এজেন্ডা নিয়ে সংসদে যান তাহলে কি করবেন, দেখতে পাবেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে উপাচার্য তিনি কিন্তু পদাধিকার বলে সেখানকার সভাপতি, প্রেসিডেন্ট। তো আসলে তিনি কিন্তু আসলে সরাসরি নাকচ করে দিতে পারেন। এটি আমরা মনে করি যে রাকসুর যে গঠনতন্ত্র সেটি আমরা সংশোধন করব, রাকসুকে নিয়মিত করব এবং যে শিক্ষার্থীদের অধিকার, ছাত্র প্রতিনিধিদের ক্ষমতা আমরা বৃদ্ধি করব। এরপরে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে আরও সমস্যাগুলো আছে, শিক্ষা নিয়ে যে সমস্যাগুলো, আসলে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ এবং শিক্ষাদের একটি বড় সমস্যা কিন্তু সেশন জট, সেটি নিরসনে আমরা কাজ করব। এবং আরও যে সমস্যাগুলো রয়েছে, আমরা মনে করি যে ছাত্র এবং শিক্ষকের যে আসলে ক্ষমতার একটা তারতম্য কিন্তু আপনি দেখতে পাবেন। ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা সেটি আমরা আসলে তুলে দিতে চাই এবং এছাড়াও যে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের একটা অধিকারের যে তারতম্য সেটি আমরা তুলে দেব এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মেয়েদের হলের যে সান্ধ্য আইন সেটি আমরা আসলে তুলে দিতে চাই, ক্ষেত্রে কাজ করবেন। রাজন, একেবারে সংক্ষেপে কেমন দেখতে চান আপনার বিশ্ববিদ্যালয়? ধন্যবাদ। আসলে একটা পয়েন্ট, যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা স্বতন্ত্র শিক্ষার্থীদের, আসলে ফাহিমের কথা মনে হয় যে আসলে আমি যদি ভালো কাজ করার জন্য যদি ইউনিভার্সিটিতে অ্যাকোমোডেট করার যে ক্ষমতা সেটা অর্জন করতে হলে আমার আসলে রাজনৈতিক দলের মধ্যে যুক্ত হওয়া লাগবে, দলই করতে হবে। আচ্ছা, আর আমি কেমন বিশ্ববিদ্যালয় চাই? আমাদের বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে 170 বছর আগের ঢাকায় মসলিন সেটার জিনোম হয়েছিল, পুনরুদ্ধার করা হয়েছিল, কিন্তু সেটার কোনো বাণিজ্যিকরণ করা হয় নাই। অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয় একাডেমিক কোনো কিছু করে না, আমার বিশ্ববিদ্যালয় উন্নতির বয়ান দেয় শুধুমাত্র তার অবকাঠামো উন্নয়নের জন্য। সে হল করে দিবে, সে রাস্তা করে দিবে, সে এসি লাগায় দিবে, সে ডালের মান বেশি করবে। কিন্তু যেই ছেলেটা, যেই 67% স্টুডেন্ট বাইরে থাকে, বাইরের মেসে, বাইরের যে হোটেলে খায়, তার জন্য তার কোনো চিন্তা নাই। সে যে ইউনিভার্সিটিতে পড়তে আসছে, পড়ার জন্য যে একটা একাডেমিক এনভায়রনমেন্ট দরকার সেটা নাই। আমার এই বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়, সব সময় কিছু হলে ঢাকার দিকে তাকায় থাকে যে ঢাকাই বিশ্ববিদ্যালয় কি করতেছে। আমি চাই আমার বিশ্ববিদ্যালয়ের একটা স্বতন্ত্র, একটা নিজস্ব সত্তা থাকুক, তার একাডেমিক উন্নয়নে সে ফোকাস করুক। সে আমার বিশ্ববিদ্যালয়ে 50 বছরের অবকাঠামো উন্নয়নের মাস্টার প্ল্যান আছে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক মান উন্নয়নের কোনো মাস্টার প্ল্যান নাই। তো আমি চাই আমার বিশ্ববিদ্যালয় সে মাস্টার প্ল্যানের কথা চিন্তা করুক, একাডেমিক উন্নয়নের কথা চিন্তা করুক। আর এটাই আমার বিশ্ববিদ্যালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে আমরা অনেক কথা বলে ফেলেছি এবং এই যে বিতর্ক বা আলোচনা আমরা যাই বলি না কেন, সেটি আসলে সময় যত গড়াবে এটি চলতে থাকবে, কারণ এটি একেবারেই সেরকম আলোচনা সমালোচনা করবারই মতো জায়গা। আমরা আলোচনা করছিলাম এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন রাকসু 2025-এ যারা অংশ নিচ্ছেন বিভিন্ন প্যানেলের জিএসদের সাথে, এবং তাদের কথা শুনলাম এবং একই সাথে তাদের মধ্যেও বিভিন্ন রকমের মতভেদ রয়েছে, সেগুলো নিয়ে আলাপ করলাম। তবে দিন শেষে যেই জয়লাভ করুক না কেন তার পক্ষেই থাকতে হবে বাংলাদেশকে, তার পক্ষে থাকতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। তবেই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন তার সুফল পেতে পারে বাংলাদেশ এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে আরও বিস্তারিত অনেক প্রোগ্রাম এবং একই সাথে তথ্য উপাত্ত পাবেন আমাদের স্টার নিউজের সঙ্গে, থাকবেন আমাদের সঙ্গে। এবং সেই সাথে একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের শেষ এবং একই সাথে ফলাফল পর্যন্ত সব তথ্য আমরা জানানোর চেষ্টা করব।